কথার কথা আমার যদি না থাকে, দেন হোয়াট হ্যাপেন্স? সবার তো গাড়ি থাকে না। এখন আমার গাড়ি নাই, আমি তোমার গাড়িতে চড়তেছি, তুমি অ্যাক্সিডেন্ট করলে আমার বডিলি ইনজুরি হলো, কি হলো? সি লেটস টক অ্যাবাউট যে সামওয়ান হাই রিস্ক তোমার বাসায় আছে, ঠিক আছে? এখন ধরো তোমার বাসায় যে হাই রিস্ক পার্সনটা আছে সে তাকে তুমি ইনক্লুড করতে চাও। ধরো কারো বয়স 40 বছর, 40 বছর বয়সে কিন্তু মানুষের একটা কমন ম্যাচুরিটি থাকে। ফ্যাক্টরগুলো ছাড়া কি কোনো কিছু আছে যেটা এই প্রিমিয়ামটাকে এফেক্ট করে, যেটা আমি এখানে অ্যাড্রেস করিনি? তোমার গাড়ি যদি চুরি হয়, হ্যাঁ, তোমার গাড়িতে যদি আগুন লেগে যায়, আমি একটু মডেলগুলো বলে দিই বিকজ Sure, sure, সবাই absolutely. জানতে পারবে। Lexus RX 2017 all the way to 2023 is a very theft prone vehicle. আমি যদি অনেস্টলি বলি যে এই ট্র্যাকিং ডিভাইস দিয়ে আসলে কোনো লাভ হয় না। অ্যাক্সিডেন্ট হলে আমি জানি অনেকে প্যানিক করে এই কাজগুলো করে। এগুলা প্রথমে যেটা করবা না সেটা হলো যে ডোন্ট সে আই এম অ্যাট ফল্ট, আই এম নট অর নট অ্যাট ফল্ট। ডোন্ট গো ইনটু দ্যাট আর্গুমেন্ট। যে নিউকামার একজন বাংলাদেশ থেকে আসছে, what steps he should take to get a better deal? পোস্টাল কোডের জন্য হ্যাঁ, যে আমি যদি কথার কথা স্কারবোরোতে থেকে উইন্ডসরের একটা পোস্টাল কোড ইউজ করি, ওখানে আমার বন্ধু থাকে। প্রতি দর্শক আমন্ত্রণ জানাচ্ছি এনআরবি মানি টক অনুষ্ঠানে। আজকের এপিসোডে আমরা কানাডাতে কিভাবে অটো ইন্স্যুরেন্স পলিসিতে সেভ করা যায় তার বিভিন্ন দিক নিয়ে আমরা আলোচনা করব। আজকের এপিসোডে আমরা একজন লাইসেন্সড ইন্স্যুরেন্স অ্যাডভাইজার ইমরোজ আহমেদকে এই অনুষ্ঠানটিতে আমন্ত্রণ জানিয়েছি এই বিষয়গুলো ডিসকাস করার জন্য। ইমরোজ আহমেদ একজন লাইসেন্সড হোম অ্যান্ড অটো অ্যাডভাইজার, licensed in Ontario. Before we start, just a little bit about myself. আমার নাম Ahmed Mahian. I am the founder of Fire Financial, a wealth management firm catering to professional Bangladeshi North America. So Fire Financial offers solution in investment, tax planning, insurance, mortgage, etc. Imroz, thank you for joining to today's show. So before we start, tell us a little bit about who you are and what do you do for a living. থ্যাংক ইউ সো মাচ মাহিয়ান। আমি আসলে ইন্স্যুরেন্সে কাজ করছি গত এখানে আসার পর থেকেই, সিন্স 2016 অ্যাকচুয়ালি 2017 জানুয়ারিতে আই ফার্স্ট স্টার্টেড ওয়ার্কিং ফর ইন্স্যুরেন্স কোম্পানিজ। বাট আমার একটু ব্যাকগ্রাউন্ড দেওয়া ভালো। আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে বিবিএ এমবিএ করছি ব্যাক ইন 2012। মাহিয়ান আর আমি একই ব্যাচের অ্যাকচুয়ালি। আমি সো অডিয়েন্সকে একটু 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 ইনফরমেশন দিয়ে রাখি। ইমরোজ আমার পার্সোনাল ইন্স্যুরেন্স অ্যাডভাইজার। সো আমি আমার বিজনেসের জন্য যে প্রফেশনাল ইন্স্যুরেন্স নিতে হয়, লাইবিলিটি ইন্স্যুরেন্স, সেটাতে আমাকে ইমরোজ ব্যক্তিগতভাবে হেল্প করেছে। সো আই জাস্ট ওয়ান্টেড টু গিভ আউট ইনফরমেশন। সো দিস ইজ জাস্ট এ ইনফরমেশন, যাতে কনফ্লিক্ট থ্যাংক অফ ইউ, থ্যাংক ইন্টারেস্ট ইউ। না থাকে। তো আমরা ওকে। একসাথে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছি। মাহিয়ান ছিল ইকোনমিক্সে, আমি ম্যানেজমেন্টে বিবিএ এমবিএ করছি। তো আমি 2016 যখন এখানে আসি, আই ওয়াজ ভেরি কনফিউজড যে হোয়াট শুড আই ডু, শুড আই গো ফর স্টাডিং অর শুড আই স্টার্ট ওয়ার্কিং। সো লাকিলি আমি ইন্স্যুরেন্সে জবটা পেয়ে যাই এবং সিন্স দেন আমি ইন্স্যুরেন্সে আছি, অটো অ্যান্ড হোম ইন্স্যুরেন্স বেসিক্যালি ওটাই করছি। আমি বেশ কিছু কোম্পানিতে কাজ করছি। আমি প্রথমে শুরু করছিলাম অ্যাজ অ্যান ওটিএল লাইসেন্স, উইচ ইজ আদার দ্যান লাইফ, বেসিক্যালি জেনারেল ইন্স্যুরেন্স। এরপর থেকে আমি শুরু করলাম হচ্ছে ব্রোকারিং, মানে আই বিকেম এ ব্রোকার ব্যাক ইন 2019. Since then I've been doing home and auto insurance here. আজকের এপিসোডে আমরা শুধুমাত্র অটো ইন্স্যুরেন্স নিয়ে কথা বলবো। হোমের জন্য আমরা আরেকদিন একটা পডকাস্ট সেপারেটলি রাখবো, কারণ Okay. যদিও এগুলো একই রকম, বাট এটার যে আন্ডাররাইটিং পলিসি বা প্রিমিয়াম এগুলো একটু ডিফারেন্ট হয়। সো আমি আজকের এপিসোডে শুধুমাত্র অটো ইন্স্যুরেন্সকে ফোকাস করেছি। সো থ্যাংক ইউ ইমরোজ ফর এক্সপ্লেনিং ইয়োর প্রফেশনাল অ্যান্ড এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড। সো আমার প্রথম কোয়েশ্চেন তোমার কাছে সেটা হচ্ছে যে আমরা জানি যে কানাডাতে অটো ইন্স্যুরেন্সটা একটা ম্যান্ডেটরি জিনিস। সো আমাকে একটু এক্সপ্লেইন করো যে অটো ইন্স্যুরেন্স আসলে কি
এবং এই জিনিসটা কেন সরকার ম্যান্ডেটরি করেছে এবং আহ, মানে রিকোয়ারমেন্টটা কি বেসিক? গ্রেট, থ্যাংক ইউ সো মাচ মাহিয়ান। আমি আসলে অনেকদিন ধরে এই বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই মানুষের সাথে। আহ, প্রথমে বলি ওয়াই ইট ইজ ম্যান্ডেটরি। রাইট। এই এই কনসেপ্টটা বোঝা খুব ইম্পর্টেন্ট। ম্যান্ডেটরি এই জন্য যে আমরা যে গাড়িটা চালাচ্ছি, যখন আমরা অটো মানে একটা গাড়ি কিনি, এবং এই গাড়িটা কিন্তু আমরা যে রাস্তা দিয়ে চালাবো, কানাডার রাস্তায় যে আমরা গাড়িটা চালাবো অন্টারিওতে, আমি অন্টারিওর কথা বলি বিকজ আই এম লাইসেন্সড ইন অন্টারিও। রাইট। তো যেটা হয় যে রাস্তায় আরো অন্য মানুষ আছে, অন্য ড্রাইভার আছে, রাইট? সো সে রাইট। ফর এক্সাম্পল যদি কোনো কারণে আমি কারোর সাথে কলিশন করি বা কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়, ওখানে যদি কেউ মারা যায়, হ্যাঁ মারা যেতে পারে, ব্যাডলি ইনজিউর্ড হতে পারে, রাইট? সো এইখানে নিয়মটা হলো যে ও তোমার ইন্স্যুরেন্স থাকা লাগবে টু মেক শিওর দ্যাট দ্য আদার পার্সন ইজ সেফ, অ্যান্ড দেন এগেন টু মেক শিওর ইউ আর সেফ অ্যাজ ওয়েল। কারণ হচ্ছে আমি একটা খুব ইম্পর্টেন্ট কথা বলি, যদি কার অ্যাক্সিডেন্ট হয়, your provincial healthcare doesn't cover you for that. It's the coverage starts from your auto policy. আমি কিন্তু bodily injury কথা বলছি, let's forget about what happens to the vehicle. রাইট। এটা আমি খুব এই ইম্পর্টেন্ট। হ্যাঁ। এই বিষয়টাতে আমি একটু আসবো পরবর্তীতে, হুম যে তুমি কতগুলো টার্ম ইউজ করেছো, বডিলি ইনজিউর। সো হুম হুম। এইগুলো আমি অডিয়েন্সকে বলতে চাই যে এই বিষয়গুলোতে আমরা একটু পরেই আমরা আসছি যে এই টার্মগুলো কি। বাট গো অন, ক্যারি অন, সরি টু কাট ইউ অফ। থ্যাংক ইউ মাহিয়ান। না অবশ্যই, যে বডিলি ইনজুরি মানে যদি নিজের কোনো ইনজুরি হয়, মানুষ হিসেবে আমরা সবসময় চিন্তা করি যে আমাদের প্রপার্টিটা, বাট হোয়াট ইফ সামথিং হ্যাপেন্স টু ইউ, ইয়োর ফ্যামিলি? হ্যাঁ, কানাডায় যদি প্রভিন্সিয়াল হেলথ কেয়ার থেকে এটা সাপোর্ট না আসে, দ্য এক্সপেন্সেস ক্যান বি ট্রেমেন্ডাস, রাইট? তোমার শরীরে, আমাদের শরীরে কোনো ক্ষতি হলে এটা ফিক্স করতে অনেক অনেক টাকা চলে যেতে পারে। সো সেই জন্য গভর্নমেন্ট ওয়ান্টস টু মেক শিওর দ্যাট এভরিওয়ান ইজ ইনশিওর্ড প্রপারলি, সো দ্যাট এরকম কোনো অকারেন্স হলে ইন্স্যুরেন্স ক্যান কিক ইন। এই জন্য এটা ম্যান্ডেটরি করা হয়েছে। আরেকটা জিনিস আমি একটু বলি, ওনিং আ ভেহিকল ইজ আ বিগ রেসপন্সিবিলিটি। কারণ এই ভেহিকল দিয়ে মানুষ, ইটস আ হেভি মেশিনারি, এটা তো এট দ্য এন্ড অফ দ্য ডে ইটস আ মেশিন। সো রাইট। you can, it can lose control, you can hit people, you can hit animals, anything. So আপনার যদি ইন্স্যুরেন্সটা না থাকে, দেন এটা যদি আপনার আউট অফ পকেট থেকে পে করতে হয়, ইউ উইল গো ব্যাংক্রাফট। সো দ্যাট ইজ দ্য মেইন রিজন ওয়াই ইট ইজ ম্যান্ডেটরি। আর আচ্ছা। ম্যান্ডেটরি কাভারেজ গুলা নিয়ে যদি আমি একটু কথা বলি মাহিয়ান, অন্টারিওতে ম্যান্ডেটরি কাভারেজ হচ্ছে $200,000 লাইবিলিটি। তো লাইবিলিটিটা কি? লাইবিলিটি হচ্ছে যে আমি যদি কখনো লায়াবল হই অ্যাক্সিডেন্টের জন্য, and আমার রাইট। লাইবিলিটির কারণে যদি কেউ মারা যায়, তাহলে থার্ড পার্টিকে 200,000 পর্যন্ত সে আমাকে সু করতে পারবে। মানে সে যদি কোর্টে গিয়ে আমাকে সু করে, তার ফ্যামিলি আমাকে সু করে, বা সে যদি আমাকে সু করে, তাহলে কোর্ট বলবে এই ব্যক্তিকে তোমার এত ড্যামারেজ দিতে হবে, which is gonna be covering up to 200,000, which is mandatory in Ontario. কিন্তু 200,000 এটা কোনো কোম্পানি বিক্রি করে না, রাইট। because the legal cost of dealing with justice system and everything is so high. So প্রত্যেকটা কোম্পানি মিনিমাম $1 million থেকে তাদের কাভারেজটা শুরু করে, তারপর $2 million পর্যন্ত মানুষ নেয়। সো দ্যাট ইজ ম্যান্ডেটরি কাভারেজ। আর রাইট। ম্যান্ডেটরি কাভারেজের মধ্যে আমরা যেমন বলি না, ওয়ান ওয়ে কাভারেজ, টু ওয়ে কাভারেজ। সো ওয়ান ওয়েটা হচ্ছে আসলে ম্যান্ডেটরি, এটা থাকতেই হবে, which is you have to have a third party liability of $1 million. You have to have a DCPD coverage, which is direct compensation. So DCPD basically saves you if you are not at fault. Property damage যদি হয়, third party property damage যদি হয়, so that is the bucket the money is coming from. So ওইটা cover করে হচ্ছে DCPD. So that's a mandatory coverage. Accident benefit, আমি এতক্ষণ যে bodily injury কথা বললাম, সো অ্যাক্সিডেন্ট বেনিফিট হচ্ছে যে বডিলি ইনজুরির জন্য আমি কাজে যেতে পারতেছি না, সো আচ্ছা। এরকম হতে পারে। সো এই সব ক্ষেত্রে তখন ওই অ্যাক্সিডেন্ট বেনিফিট থেকে বেনিফিটটা দেওয়া শুরু করে ইন্স্যুরেন্স কোম্পানি। সো অ্যাক্সিডেন্ট আচ্ছা। বেনিফিটের কথা বললাম।
আমি হ্যাঁ wrap up মানে আমি একটু বোঝার জন্য আবার কোয়েশ্চেনটা করি। হ্যাঁ প্লিজ। সো আমি যদি বডিলি ইনজিউরড হয়, বডিলি ইনজিউরড এর জন্য আমাকে 200,000 পর্যন্ত মিনিমাম নিতে হবে। হুম ডিসিপিডি যেটা হলো ডিরেক্ট কম্পেনসেশন, রাইট? তুমি যে হুম টার্মটা বললা। সো দ্যাটস অলসো আ ম্যান্ডেটরি রিকোয়ারমেন্ট। ইয়েস। আর থার্ড একটা বললা যে অ্যাক্সিডেন্ট বেনিফিটস। অ্যাক্সিডেন্ট বেনিফিট। সো আচ্ছা, যদি আমার অ্যাক্সিডেন্ট হয় তাহলে হুম আমি আমার এমপ্লয়মেন্ট আমি করার সুযোগ পাচ্ছি না। সো হুম দ্যাটস when the insurance company will pay me for, is it like employment insurance? অনেকটা না employment insurance। না, এটা এমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স না। It's like the insurance company will cover you for, say for example, যে আমি যদি স্ট্যান্ডার্ড বেনিফিটটার কথা বলি, ধরো $400 per week আচ্ছা ওরা তোমাকে দিবে because you cannot work. So $400 per week ওটা দিতে বাধ্য if you cannot go to work due to an accident. এখন আচ্ছা এটা 600 করা যায়, এটা 1000 করা যায় if you pay extra premium. But standard is 400. আচ্ছা। সো অ্যাক্সিডেন্ট বেনিফিট, থার্ড পার্টি লাইবিলিটি বেনিফিট এবং হুম ডিসিপিডি, রাইট? হুম ডিসিপিডি যদি আমি কোনো কারণে অ্যাক্সিডেন্ট করলাম যেখানে অন্য কোনো ড্রাইভার কোনো ফল্টে নাই, তাহলে ওই ইন্স্যুরেন্সটা ওই ক্যাটাগরির আন্ডারে যাবে, রাইট? হ্যাঁ, ডিসিপিটিটা বুঝে একটু এটা হলো ডাইরেক্ট কম্পেনসেশন প্রপার্টি ড্যামেজ। তুমি যদি আচ্ছা। থার্ড পার্টি প্রপার্টি ড্যামেজ করো, ও সো আচ্ছা। থার্ড পার্টি প্রপার্টি কি হইতে পারে, আমি ধরো কথার কথা যে একটা গাড়িকে আমি হিট করছি। পার্কিং লটে আমি আরেকটা গাড়িকে হিট করলাম। হ্যাঁ, মানে ইফ ইউ আর অ্যাট ফল্ট, রাইট, তাহলে তোমাকে বুঝতে হবে যে থার্ড পার্টি যে প্রপার্টি ড্যামেজ হয়েছে সেটা যেন কাভার্ড হয়। সো দ্যাট ইজ আ ম্যান্ডেটরি কাভারেজ। ওকে ওকে। সো দোজ থ্রি আর দ্য মিনিমাম দ্যাট আমাদেরকে নিতে হবে, রাইট? হ্যাঁ, আর আরো দুইটা আছে কাভারেজ আচ্ছা উইচ ইজ ম্যান্ডেটরি। একটা হলো বডিলি ইনজুরি, এটা আচ্ছা তোমার পলিসিতে ইনবিল্ড। আর আরেকটা হচ্ছে আনইনসিওর্ড মোটরিস্ট। সো আনইনসিওর্ড মোটরিস্টটা একটু বোঝার দরকার আছে। আনইনসিওর্ড মোটরিস্ট বেসিক্যালি মিনস যে ধরো তোমাকে যদি কেউ আঘাত করে, ইফ সামবডি হিটস ইউ, এবং তার যদি ইন্স্যুরেন্স না থাকে, হোয়াট ইফ দ্যাট পারসন ডাজন্ট হ্যাভ ইন্স্যুরেন্স, তার মানে কি রাইট তুমি তাকে সু করতে পারতেছো না বিকজ হি ডাজন্ট হ্যাভ এনি কাভারেজ, রাইট? কিন্তু রাইট তোমার অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। সো সেই ক্ষেত্রে ইন্স্যুরেন্স কোম্পানি করে কি, আনইনসিওর্ড মোটরিস্ট নামে যে ওরা একটা বাকেট তৈরি করছে ওয়ার দে টেক প্রিমিয়ামস। সো ওরা তখন আনইনসিওর্ড মোটরিস্ট কাভারেজ থেকে তোমাকে ওই কাভারেজটা দেয় বিকজ দ্য থার্ড পার্টি ডাজন্ট হ্যাভ ইন্স্যুরেন্স। ওকে। সো সামবডি হু ইজ, লেটস সে আমি একটা গাড়িতে যাচ্ছি, আমি একজন ইনশিওর্ড পারসন, বাট আমার 5-year-old son, he is not insured. হুম হুম Or maybe আমার সাথে কোনো একটা ফ্রেন্ড যাচ্ছে যে নতুন নিউকামার্স, he is not insured. So that's kind of the uninsured person, right? না না না, সরি, এটা একটু ডিফারেন্ট। আনইনসিওর্ড মোটরিস্ট বলে মানে তোমাকে যদি কেউ হিট করে, সে আচ্ছা তুমি গাড়ি চালাচ্ছ, তুমি স্টপ সাইনে দাঁড়ায় আসছো, হ্যাঁ, রাইট তোমাকে পিছন থেকে কেউ এসে হিট করলো, রাইট, রাইট। এন্ড দ্যাট পারসন ডাজন্ট হ্যাভ ইন্স্যুরেন্স, ওকে ওকে ওকে। সো অনেক রাইট? সময় দেখা যায় যে নিউকামাররা আসে, মনে করে যে বাংলাদেশে তো গাড়ি চালিয়ে এসেছি, এখানে হুম আর কি কঠিন হবে। সো দেখা যাচ্ছে যে প্রপারলি ইনশোর্ড হওয়ার আগেই তারা গাড়ি নিয়ে বের হয়ে গেল, এবং তখন যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় তাহলে দ্যাট কাইন্ড অফ দ্য ইন্স্যুরেন্স। এক্স্যাক্টলি। ওকে, ফেয়ার এনাফ। এখন ক্লিয়ার হয়ে গেল, থ্যাংক ইউ। আর ফিফথ, বডিলি এই তো ইনজুরি। বডির বডিলি ইনজুরি ইনজুরি। বলো, হ্যাঁ। So five minimum requirements. So I'm assuming যে এই পলিসির যে রিকোয়ারমেন্ট গুলো, মিনিমাম রিকোয়ারমেন্ট, সেটা প্রত্যেকটা প্রভিন্সেই একই রকম হওয়ার কথা। হয়তোবা কাভারেজ অ্যামাউন্টটা হয়তোবা একটু ডিফারেন্ট হতে পারে, এবং আহ, হয়তোবা ডেফিনেশন অফ দোজ একটু একটু টার্মস ডিফারেন্স এন্ড আছে। কন্ডিশন একটু ডিফারেন্ট হতে পারে। সো দর্শক মন্ডলী, যদি আপনারা এই ভিডিওটা অন্য কোনো প্রভিন্স আদার দেন অন্টারিও থেকে দেখে থাকেন,
তাহলে আমি বলবো যে আপনার প্রভিন্সিয়াল ইনস্যুরড যে অটো ইন্স্যুরেন্স অ্যাডভাইজার আছে তার কাছ থেকে আপনারা এই বিষয়টা নিয়ে ডিটেলসে আলোচনা করেন। আমাদের এই ইনফরমেশন গুলো শুধুমাত্র এডুকেশনাল পারপাস অনলি, এবং আপনার যদি কখনো ইন্স্যুরেন্স অ্যাডভাইস লাগে, অটো ইন্স্যুরেন্স অ্যাডভাইস, তাহলে একজন লাইসেন্সড অটো ইন্স্যুরেন্স অ্যাডভাইজারের সাথে কথা বলেন, এই বিষয়গুলো নিয়ে আরো ডিটেলসে কথা বলুন। বিকজ এই নাম্বারগুলো হয়তোবা আজকে 200,000, 5 মাস পরে হয়তোবা 300-400,000 হয়ে যাবে। সো দিজ নাম্বার আর অলওয়েজ মুভিং। সো ফেয়ার এনাফ। সো আমার নেক্সট কোয়েশ্চেন তাহলে, ইমরোজ, তাহলে মিনিমামটা তো খুবই কম। আমি একজনকে হিট করলাম 200,000 ডাজন্ট কাভার মি দ্যাট মাচ, বিকজ এখানকার মিনিমাম যখন একটা ল সুট হয় $500,000 $1 million নিচে হবে না। না, সো ট্রু। আম 100, মানে তাহলে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো অবশ্যই এডিশনাল কাভারেজ দিচ্ছে। সো হ্যাঁ আমাকে যদি একটু আইডিয়া দিতে যে এডিশনাল কাভারেজ গুলো কি শুধুমাত্র জাস্ট লিমিট ইনক্রিজ, মানে ইনস্টেড অফ $200,000 থার্ড পার্টি লাইবিলিটি আই এম টেকিং $1 million, রাইট? হ্যাঁ ইন্স্যুরেন্স এখানে নিয়মটা হলো এরকম যে আমার যে থ্রেশহোল্ড আছে, আমার যে মিনিমাম কাভারেজ আছে, ইন্স্যুরেন্স কোম্পানি ক্যান নট গো বিলো, বাট দে ক্যান গো, দে ক্যান অ্যাবাভ, এনহ্যান্স ইট, রাইট? রাইট, সো রাইট। বেসিক্যালি ইন্স্যুরেন্স কোম্পানি যেটা করে যে তারা $1 million নিচে সেল করে না। আচ্ছা, তারপরে অনেক সময় $2 million পর্যন্ত তারা কাভারেজ ইনক্রিজ করে টু মেক শিওর দ্য পার্সন ইজ প্রপারলি ইনশিওর। হ্যাঁ, রাইট, আর রাইট। হচ্ছে তারা আরো কিছু কাভারেজ অ্যাড করে যেগুলো হলো অপশনাল আমরা বলি, যেমন তারা collision coverage add করে, which is like if you collide with someone or আচ্ছা, something or a person, so the damages on your vehicle is covered under the collision coverage. So generally collision এর মধ্যে একটা deductible থাকে, deductible sometimes it can be $500, sometimes it's 1,000. So deductible amountটা মানে হচ্ছে যে আমাকে মানে কোনো অ্যাক্সিডেন্ট হলে if I'm at fault, so I am liable for the first 1,000 or $500. যেটা সো ডিডাক্টেবল অ্যামাউন্ট থাকে। ডিডাক্টেবল যে অ্যামাউন্ট, সো এবং ওইটার পরে যে ড্যামেজ আছে সেটা ইন্স্যুরেন্স কোম্পানি কলিশনের আন্ডারে কভার করে, রাইট? সো এই যে ডিডাকশনের অ্যামাউন্টটা বললে তুমি, সো হুম হুম। এই ডিডাকশনটা যদি শুধুমাত্র আমি যদি ফল্টে না হই, রাইট? সো সামওয়ান এলসেস ফল্ট, তাহলে আমাকে ডিডাকশনটা পে করতে হবে না, রাইট? যদি না, কেউ, আচ্ছা, তাহলে সো ইফ, তোমাকে ডিডাক্টেবল পে করতে হবে না আচ্ছা, শুধুমাত্র আমি যদি কোনো ফল্টে থাকি তাহলে ওই তখন। ডিডাক্টেবল পর্যন্ত আমাকে ফার্স্টে আউট অফ পকেট দিতে হবে, তারপরে আমার ইন্স্যুরেন্স কোম্পানি বাকিটুকু টাকাটা দিবে, রাইট? দ্যাটস হাউ ইট এক্স্যাক্টলি, ওয়ার্কস। ওকে, এক্স্যাক্টলি। ওকে, পারফেক্ট। সো এই দুটোই কলিউশন এডিশনাল অ্যামাউন্ট, এছাড়া আর কোনো অ্যাড অন যেটা ইউজুয়ালি তুমি রেকমেন্ড করো তোমার ক্লায়েন্টদেরকে? আমি আমার ক্লায়েন্টদেরকে যেটা রিকমেন্ড করি বেসিক্যালি, যে সাধারণত আমি ফুল কাভারেজ সবসময় রেকমেন্ড করি। ফুল কাভারেজ বলতে হচ্ছে যে কলিশন কম্প্রিহেন্সিভ সহ, হ্যাঁ, লাইবিলিটি যেটা ম্যান্ডেটরি আছে ইউ অ্যাড সাম মোর। কারণ হচ্ছে কলিশন অ্যান্ড কম্প্রিহেন্সিভটা এই জন্য দরকার কারণ যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় বা থেফট হয় বা অ্যাটেম্পটেড থেফট হয় হোয়াট এভার, সো কস্টটা অনেক পড়ে যায়। তখন দেখা যায় কি যে টাকাটা আমি সেভ করতেছি হুম, এই টাকাটা পরে কিন্তু আমাকে আমার পকেট থেকে একটা ক্লেম হওয়ার পরে চলে যেতে পারে। সো ওই রাইট, জন্য আমি জেনারেলি তাদেরকে ফুল কাভারেজ সবসময়, যেটা ম্যান্ডেটরি কাভারেজ প্লাস হচ্ছে অপশনাল কলিশন কম্প্রিহেন্সিভ রেন্টাল কাভারেজ, এগুলোকে আমি সবসময় একত্র করে একটা প্যাকেজ অফার করি আমার ক্লায়েন্টদেরকে, যাতে করে দে দে আর সেফ। রাইট, রাইট। আমি এই বিষয়টি নিয়ে আরেকটু ডিটেলসে কোয়েশ্চেন করব তোমাকে একটু প্লিজ। পরে। বাট বিফোর আই গো দেয়ার, আমাকে একটু যদি আইডিয়া দাও যে কানাডাতে, স্পেশালি অন্টারিও এবং আদার প্রভিন্সে, কোন কোন ইন্স্যুরেন্স কোম্পানিগুলো, অটো ইন্স্যুরেন্স কোম্পানি আর দ্য মেজর প্লেয়ার, লাইক যেমন আমরা বিগ ব্যাংক গুলো তো জানি যে আরবিসি, টিডি, সিআইএফসি, দিজ আর দ্য মেজর ব্যাংকস ইন দ্য ব্যাংকিং চ্যানেল। আমাকে যদি তুমি একটু আইডিয়া দিতে যে অটো সেক্টরে আমি এই ইনস্টিটিউশন গুলো কারা যারা মেজরিটি অফ অটো কাভারেজ দেয়? ডাজন্ট নিড টু ক্যানাডায় বি অনেক লাইক লার্জেস্ট টু স্মলেস্ট, বাট আমাকে একটা ইন জেনারেল যদি আইডিয়া দিতে।
রাইট। সো আমি মানে ইন্স্যুরেন্সের কথা বলতে হোম অটো, আমরা তো হোম অটোকে এটাকে রাইট। বলি হচ্ছে পার্সোনাল ইন্স্যুরেন্স। এই ফিল্ডে 4টা কোম্পানির নাম আমি বলতে পারি যারা হলো মেজর প্লেয়ার। একটা হলো ইনট্যাক্ট। আচ্ছা। ইনট্যাক্ট ইজ দ্য বিগেস্ট ইন্স্যুরেন্স কোম্পানি ইন কানাডা। রাইট। সবচেয়ে বড় মানে ইনট্যাক্ট। পিএনসি মানে হোম পিএনসি অ্যান্ড তে, অটো। হ্যাঁ। আচ্ছা। হোম অ্যান্ড অটোতে ইনট্যাক্ট হচ্ছে সবচেয়ে বড়। Particularly PNC stands for Property and Casualty Insurance. So এক্স্যাক্টলি, Home, Auto এগুলো সব পিএনসির আন্ডারে পড়ে। Go ahead, sorry, Imroz. নো প্রবলেম। সো পিএনসি তে ইনট্যাক্ট সবচেয়ে বড় কানাডায়। আর ইনট্যাক্টের পরে পরই আসে হচ্ছে আভিভা। আচ্ছা। Aviva is the biggest insurance company ইনট্যাক্টের পরে। তারপরে আমরা জানি ওয়াওয়ানিসা হচ্ছে আরেকটা কোম্পানি which is very big, হুম, totally broker channeled। আর আরেকটা হলো economical, আর আছে। রাইট। সো একটু ডিফারেন্স আছে, economical, ইনট্যাক্ট এগুলো ব্রোকারদের দিয়ে বেশি ডিল করে। ডেজার্টিন হচ্ছে ডাইরেক্ট, মানে you have to call them to get insurance। আর another big player is TD Insurance is big too. So এই পাঁচটা, এই 4-5টা ইন্স্যুরেন্স কোম্পানি ইজ লাইক দ্য বিগার প্লেয়ার্স। ঠিক আছে। বাট আমি একটা জিনিস এখানে অ্যাড করি যে ইনট্যাক্ট ইনফ্যাক্ট এত বড় দ্যাট দে বট আউট ওয়ান অফ দ্য বিগেস্ট ইন্স্যুরেন্স কোম্পানিজ ইন ইউনাইটেড কিংডম। আচ্ছা। It's Royal Sun Alliance. So Intact রাইট। had bought them out globally. So they're that big. ওকে, ফেয়ার এনাফ। এই টপিকটাতেই একটু কথা বলতে চাচ্ছিলাম একটু অন্য প্রভিন্সে। আমি প্রিভিয়াসলি আই ইউজ টু লিভ ইন সাসকাটুন। সো Mhm, সাসকাটুনে আমাদের ইন্স্যুরেন্স ছিল হলো এসজিআই এর মাধ্যমে। এসজিআই ইজ স্ট্যান্ডস ফর সাসকাচুয়ান জেনারেল ইন্স্যুরেন্স। সো mhm, ক্যানাডাতে 4টা প্রভিন্স আছে যারা আহ, মানে প্রভিন্সিয়ালি অটো পলিসি, অটো ইন্ডাস্ট্রিকে রেগুলেট করে। সো আইসিবিসি উইচ ইজ ইন বিসি, ম্যানিটোবাতে এমপিআই, এবং সাসকাচুয়ানে এসজিআই, এবং কুবেকে ওদের নিজস্ব অটো অথরিটি আছে। সো এই 4টা ইনস্টিটিউশন ওই প্রভিন্সগুলোর সব আম, যে ম্যান্ডেটরি কাভারেজ সেই পলিসিটা করে। mhm. সো অন্টারিওতে যখন আমি আসি তখন দেখলাম যে আই হ্যাভ মোর চয়েস, বাট obviously I have to pay a lot more compared to SGI. So I mean, just to give you a reference point to my audience, SGI তে যখন আমি ছিলাম তখন I was paying like less than $100 in Saskatoon. এখানে আসার পরে আমার প্রিমিয়াম গিয়ে দাঁড়ালো 250-300 এর কাছাকাছি, which is fine because obviously it depends on the area I live. But still, তোমার কি মনে হয় যে এই যে পাবলিক ইন্স্যুরেন্স বা প্রাইভেট ইন্স্যুরেন্স কোনটার মানে তোমার কাছে কোনটা কনজিউমারদের জন্য ভালো মনে হয়? গ্রেট কোয়েশ্চেন অ্যাকচুয়ালি, এটা আমার কাছে অনেক আসছে। আমি একটা জিনিস এখানে আমাকে, আমি যদি বলি যে প্রাইভেট ভালো, উইচ ইজ ইন আ সেন্স দেয়ার আর সাম প্রোজ ফর প্রাইভেট ইন্স্যুরেন্স। হুম, আবার যদি আমি বলি গভর্নমেন্ট ভালো, দেয়ার আর সাম প্রোজ অ্যান্ড কনস ফর দ্য গভর্নমেন্ট ইন্স্যুরেন্স অ্যাজ ওয়েল, রাইট? কিন্তু রাইট। আমাকে বুঝতে হবে যে হোয়াট ইজ দ্য বেসিক, যে এই রাইট। যে ডিফারেন্স অফ প্রিমিয়াম এটা আসলে কেন হয়। হুম, সো এটাকে বোঝার জন্য উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে একটা অটো অ্যাক্সিডেন্টে কি হইতে পারে। একটা তো রাইট। হইলো যে আমার গাড়ি ড্যামেজ হয়েছে। রাইট। তো সে ফর এক্সাম্পল আমার আই হ্যাভ আ CX-5, right? হুম, Mazda CX-5, which is highest $42,000 is the MSRP. তো আমি রাইট। যদি এই গাড়িটা টোটাল লস করে ফেলি, সো $42,000 হচ্ছে আমার ইন্স্যুরেন্স কোম্পানিকে পে করতে হবে, and that's it, deal done, no problem, right? হুম, হুম, কিন্তু the problem occurs when they fix you. You মানে হচ্ছে তোমার বডি। সামথিং রাইট। গোজ রং উইথ ইউ, তুমি কাজ করতে পারতেছো না, তোমার ব্যাক পেইন আছে, তোমার অ্যাক্সিডেন্টের 3 মাস পরে দেখা যাচ্ছে ঘাড় ব্যথা করতেছে, রাইট? দিস অল দ্য কমপ্লেক্সিটি দ্যাট ক্যান অ্যারাইজ আউট অফ ইট। সো ওইখানে হচ্ছে ডিফারেন্সটা মেক করে আসলে। সো সাসক্যাচুয়ান, ম্যানিটোবা, ইভেন ইন কুবেক, সো এইসব মানে এইসব প্রভিন্সে যেটা হয়, এই অ্যাক্সিডেন্ট বেনিফিটস গুলো ইজ টেকেন কেয়ার বাই দ্য গভর্নমেন্ট। আচ্ছা। তার মানে তারা শুধুমাত্র দ্য ড্যামেজেস অন দ্য ভেহিকল কভার করতেছে।
রাইট? রাইট, রাইট, এখন এখানে একটা ইন্টারেস্টিং জিনিস আছে। অন্টারিও হচ্ছে fully private. There is no government in রাইট, the insurance sector. আবার we have a contrast which is in British Columbia, যে এটা ওখানে প্রাইভেটও আছে আবার গভর্নমেন্টও আছে, রাইট? রাইট, সো হাউ ডাজ দ্যাট ওয়ার্ক? সো ব্রিটিশ কলম্বিয়াতে যেটা হয়, আইসিবিসি যেটা, তারা কিন্তু ম্যান্ডেটরি কাভারেজ গুলা দেয়। যেমন আমরা আচ্ছা, এতক্ষণ ম্যান্ডেটরি কাভারেজের কথা বললাম, তারা ওইটা রাইট, ওইটা কাভার করে। অ্যান্ড দেয়ার প্রিমিয়াম ইজ ভেরি হাই, কম্পিটিটিভ। হ্যাঁ, হ্যাঁ, হুম, তারপরে যেটা হয় যে এক্সট্রা কাভারেজ ইউ হ্যাভ টু গো টু ইনট্যাক্ট, ইউ হ্যাভ টু গো টু আভিভা, এরকম কোম্পানির কাছে গিয়ে আপনাকে কিনতে হবে, যে কি বলে এটাকে, কভারেজ, এক্সট্রা কাভারেজ গুলো কিনতে হবে। এখন এখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট, আইসিবিসি গত 5 বছরে তাদের যে রিপোর্ট আছে, এই রিপোর্ট অ্যানালাইজ করলে দেখবা যে দে আর লুজিং মানি। আচ্ছা, হ্যাঁ, আমি সাসক্যাচুয়ান ম্যানিটোবার কথা বলতেছি না, বিকজ ইন টার্মস অফ পপুলেশন হ্যাঁ, বিসি আর অন্টারিও কিন্তু অন্টারিও, কাছাকাছি, রাইট, রাইট? সো এইখানে অন্টারিওতে যদি গভর্নমেন্ট ইনভলভ থাকতো তাহলে দেখা যেত যে প্রিমিয়াম লো, ঠিক আছে, প্রিমিয়াম লো হলে যেটা হয় যে আস্তে আস্তে সার্ভিস খারাপ হওয়া শুরু করে, হুম, তারপরে হচ্ছে আরো অনেক কমপ্লেক্সিটি আসা শুরু করে, কারণ এমনিতেই প্রাইভেট হয়েও কিন্তু অনেক মানুষের কিন্তু অনেক দেরি হয় ক্লেম ফিক্স হতে। হ্যাঁ, রাইট, এইগুলার প্রবলেম আছে। তো আবার ইন টার্মস অফ প্রফিটেবিলিটি, প্রাইভেট ইজ মাচ মোর বেটার অপশন দেন গোয়িং টু গভর্নমেন্ট। কারণ হচ্ছে গভর্নমেন্ট হলে ওইটাকে ওরা ওই অনেক কিছু করতে পারে না, গভর্নমেন্টের কিছু ম্যান্ডেটস থাকে যেগুলো ওদেরকে মেনে চলতে হয়। হুম। রাইট, সো এই জন্য এটাকে প্রাইভেট, মানে অন্টারিওটা প্রাইভেট, আবার অ্যালবার্টাও কিন্তু প্রাইভেট। রাইট, কিন্তু এইখানে একটা মজার জিনিস আছে, অ্যালবার্টা প্রাইভেট হলেও দে হ্যাভ আ ক্যাপ। সো অ্যালবার্টা বলছে যে তুমি প্রিমিয়াম বাড়াইতে পারো, ঠিক আছে, সমস্যা নেই, কিন্তু তোমার সবাইকে ইন্স্যুরেন্স দিতে হবে। আচ্ছা, এভরিওয়ান হ্যাজ টু গেট ইন্স্যুরেন্স ফ্রম ইউ। তা আমাদের ওকে, অন্টারিওতে যেমন আমরা দেখি যে কারো 5টা টিকেট আছে, 3-4টা অ্যাক্সিডেন্ট আছে, ওদের ইন্স্যুরেন্স পাইতে কিন্তু অনেক টাফ হয়, রাইট? রাইট, অ্যালবার্টা আবার এরকম না। অ্যালবার্টার গভর্নমেন্টের কথা হলো যে তুমি প্রাইস যত রাখো, ঠিক আছে, বাট ইউ হ্যাভ টু গিভ প্রোভাইড ইন, দ্যাম উইথ ইন্স্যুরেন্স, যে কোনো কোম্পানি হোক, ইউ হ্যাভ টু। সো আবার এইটা হলো অ্যালবার্টার ইন্স্যুরেন্সটা একটু রেগুলেট করা, কিন্তু আচ্ছা, প্রাইসিংটা দে ক্যান নট, লাইক দ্যাটস আ হর্স দ্যাটস ইউ ক্যান নট রাইট। স্টপ। সো স্পিকিং অফ প্রাইসিং আমরা তোমার সাথে কয়েকটা কোয়েশ্চেন করব যে হুম, হোয়াট আর দ্য ফ্যাক্টর, সো বিফোর আই গো দেয়ার, সো আমাকে একটু এক্সপ্লেন করো, তুমি অনেকগুলো কনসেপ্ট অলরেডি এক্সপ্লেন করে ফেলেছো। সো আই হ্যাড মাই লিস্ট, যে অটো ইন্স্যুরেন্সের বেসিক কিছু ওয়ার্ড যেটা তোমরা ইউজ করো সেটা আমরা অনেক, যারা জেনারেল পপুলেশন, অনেকের মাথার উপর দিয়ে যায়, সো হুম, আমরা হুম, বুঝি না। সো তুমি আমাকে কয়েকটা বেসিক টার্ম অলরেডি তুমি এক্সপ্লেন করে ফেলেছো। সো হুম, হুম, আমি যদি রিক্যাপ করি, আমাকে ঠিক করে দাও যদি আমার কোনো ভুল পাও। সো কাভারেজ অ্যামাউন্ট হচ্ছে যে যতটুকু আমি ইন্স্যুরেন্স নিচ্ছি, সো আমি যদি একটা 1 মিলিয়নের কাভারেজ নেই, হুম, হুম, তাহলে ওই পরিমাণ পর্যন্ত ইন্স্যুরেন্স কোম্পানি আমাকে কাভারেজ দিবে। রাইট, দ্যাটস আন্ডারস্ট্যান্ড। সো প্রিমিয়ামটা হচ্ছে, প্রিমিয়াম নেক্সট যেই টার্মটা, প্রিমিয়ামটা হচ্ছে যেটা আমার কস্ট অফ বাইং দিস ইন্স্যুরেন্স, রাইট? রাইট, সো রাইট, আমি এই সার্ভিসটা নিচ্ছি ইন্স্যুরেন্স কোম্পানির কাছ থেকে। দ্য আইডিয়া অফ ইন্স্যুরেন্স ইজ দে টেক প্রিমিয়াম ফ্রম 100 people, মেবি 1 or 2 people will get the payout বিকজ তাদের অ্যাক্সিডেন্ট হয়েছে, আর বাকি 98 যারা আছে তাদের প্রিমিয়ামটা ইন্স্যুরেন্স কোম্পানি কোথাও ইনভেস্ট করবে, এবং ওই ইনভেস্টমেন্ট থেকেই ওই দুইজনের যে অ্যাক্সিডেন্ট হয়েছে তাদের পে আউটটা করবে। সো দে ডু অল দ্য মডেলিং অ্যান্ড তারা ম্যাথটা ওভাবেই সেট করে। সো ডিডাক্টেবল, যেটা আমার নেক্সট টপিক, ডিডাক্টেবল হচ্ছে যে আমি যদি কোনো ফল্ট না থাকে, আমার যদি কোনো ফল্ট থাকে, তাহলে যে পরিমাণ পোর্শনটা আমাকে আউট অফ পকেট স্পেন্ড করতে হবে বিফোর দ্য ইন্স্যুরেন্স কোম্পানি pays the insurance policy, right? রাইট, That's আচ্ছা। লাইবিলিটি তুমি আগেই বললা যে লাইবিলিটি মানে হচ্ছে যে আমি যদি কাউকে হিট করি, that person sues me, হুম, uh, হুম, that's the coverage for the liability.
আর ইনশোর্ড পারসন মানে যাদের নাম ইন্স্যুরেন্স পলিসিতে থাকবে, ধরো আমি আমার কেসে বলতে পারি আমার ওয়াইফ এবং আমি উই আর অন দ্য ইন্স্যুরেন্স পলিসি, সো উই আর দ্য ইনশোর্ড পারসন। সো এখানে আমার একটা কোয়েশ্চেন তোমার কাছে আছে, যে ধরো কেউ যদি আমার ফ্যামিলি মেম্বার, ধরো আমার ভাই, হুম হুম হি ড্রাইভস হিজ ওন কার, হুম বাট হুম। হোয়াট ইফ মানে একদিনের জন্য যদি ও আমার গাড়িটা নিয়ে বের হলো, ও কিন্তু আমার ইন্স্যুরেন্স পলিসিতে ইনশোর্ড নাই, তাহলে ইজ হি আ ইনশোর্ড পারসন অর নট? Very good question, Mahian. I really like this one. So একটা জিনিস মনে রাখবা যে দিস ইজ, এটা কিন্তু অনেক হয় যে আমি কিন্তু অন্যের গাড়িতে চলতেছি, রাইট। হ্যাঁ, হুম। এখন আমি যে আরেকজনের গাড়িতে চড়তেছি তার ইন্স্যুরেন্স তো আমি অ্যাড নাই, রাইট। হ্যাঁ, তাহলে আমার মানে এম আই কাভার্ড? সো এখানে দুইটা জিনিস হইতে পারে, দুইটা পলিসি কাভার করবে আমাকে। একটা হইলো যে আমার যদি বডিলি ইনজুরি হয় অ্যাক্সিডেন্টের কারণে, ঠিক আছে, হুম, হুম, তাইলে আমার ইন্স্যুরেন্স আমার টা কাভার করবে, আমার অ্যাক্সিডেন্ট বেনিফিটসটার জন্য আমার ইন্স্যুরেন্সের কাছে যেতে হবে, রাইট। ঠিক আছে, আমার অটো ইন্স্যুরেন্সের কাছে, যেহেতু আমার নিজের অটো ইন্স্যুরেন্স আছে। কথার রাইট। কথা, আমার যদি না থাকে, দেন হোয়াট হ্যাপেন্স? রাইট। সবার তো গাড়ি থাকে না। হুম, এখন হুম। আমার গাড়ি নেই, আমি তোমার গাড়িতে চড়তেছি, তুমি অ্যাক্সিডেন্ট করলে, আমার বডিলি ইনজুরি হলো, কি হবে? তখন তোমার ইন্স্যুরেন্স কোম্পানি কিন্তু আমাকে বডিলি ইনজুরি কাভারেজ, আমার অ্যাক্সিডেন্ট বেনিফিটস এগুলো টেক কেয়ার করবে। সামহাউ রাইট। ইট হ্যাজ টু বি কাভার্ড। সো ইন্স্যুরেন্স কোম্পানি যখন তাদের পলিসিটা করে, দে মেক শিওর যে ওই গাড়িতে যত মানুষ আছে, তাদের বডিলি ইনজুরি, টোটাল লাইবিলিটি ফলস আপন দ্য পার্সন হু ইজ ড্রাইভিং দ্য কার। আচ্ছা। হ্যাঁ, আর আমি যদি গাড়ি চালাই, আমার গাড়িতে 7 জন আছে, এই 7 জনের লাইবিলিটি কিন্তু আমার ইন্স্যুরেন্স কোম্পানি নিচ্ছে। আচ্ছা। ওকে। বাট হোয়াট ইফ তোমার ভাই চালাচ্ছে, যে হ্যাঁ কিনা ইন্স্যুরেন্স পলিসিতে নাই? হ্যাঁ, ঠিক আছে। তোমার ইন্স্যুরেন্স পলিসিতে তোমার ভাইয়ের নাম নাই, হি ইজ ড্রাইভিং ফর লেটস সে, সে গাড়িটা নিয়ে গ্রোসারি স্টোরে যাচ্ছে, 5 মিনিটস এর ড্রাইভ চলে আসবে। হুম, সো এবং ওই অবস্থাতে একটা অ্যাক্সিডেন্ট হলো, দেন হোয়াট হ্যাপেন্স? আচ্ছা, তোমার তোমার দুইটা জিনিস, তোমার ভাই যদি, তার যদি নিজস্ব কাভারেজ থাকে, তাহলে রাইট। তার বডিলি কোনো ইনজুরি হলে সেটা তার কোম্পানি বিয়ার করবে। তোমার আচ্ছা। গাড়িতে যে লস হলো, তোমার গাড়ি রাইট। যে ক্ষতি হলো, এটা তোমার ইন্স্যুরেন্স কাভার করবে। আচ্ছা। ওকে। ওকে। এখন কথার কথা, তোমার ভাইয়ের কোনো ইন্স্যুরেন্স নাই, তার লাইসেন্স আছে, হি ডাজন্ট হ্যাভ ইন্স্যুরেন্স, সে তোমার গাড়ি নিল, গাড়ি নিয়ে বাজারে গেল, বাজারে যেতে গিয়ে অ্যাক্সিডেন্ট করলো, যেহেতু তার নিজস্ব ইন্স্যুরেন্স পলিসি নাই, then your company has to be liable for his bodily injury, for the damages of the vehicle, ঠিক আছে, ডাজন্ট আচ্ছা। ম্যাটার, তাকে অ্যাড হতে হবে না। এখন এখানে একটা কথা আছে যে ইন্স্যুরেন্স কোম্পানি তখন তোমাকে বলবে যে তোমার ভাইকে অ্যাড করতে হবে, হুম। হ্যাঁ, কারণ হচ্ছে সে গাড়ি নিয়ে বের হয়েছিল। এখন তুমি বলতে পারো যে হি ডাজন্ট লিভ উইথ মি, অনেক কিছু দিয়ে তুমি বলতে পারো যে আমি তাকে অ্যাড করব না, বিকজ, কিন্তু অ্যাক্সিডেন্টটা কিন্তু তোমার নামে থেকে যাবে, because it আচ্ছা। was your car. So that's why it's called, if you lend your vehicle, you lend your insurance. ওকে। গ্রেট গ্রেট অ্যান্সার। অনেক অনেক কনফিউশন ক্লিয়ার করে দিলে। আমার নেক্সট যেই টার্মটা আমি কোয়েশ্চেন করতে চাচ্ছিলাম সেটা হলো কলিশন। তুমি অলরেডি এক্সপ্লেইন করেছো, কলিশন অ্যাক্সিডেন্ট হলে আমার গাড়ির যে ড্যামেজ, দ্যাটস দ্যাটস গোনা কাভার আন্ডার দ্য কলিশন টার্মস। Mhm. আর নো ফল্ট, অ্যাট ফল্ট, এটা লাইক বোঝাই যাচ্ছে যে যদি আমার ফল্টে অ্যাক্সিডেন্ট হয়, তাহলে এটা ফল্ট, আমার ফল্ট। আর নো ফল্ট মানে Mhm. হচ্ছে যে যদি অন্য ড্রাইভারের ফল্টে অ্যাক্সিডেন্টটা হয়। হোয়াট ইজ এক্সক্লুশন? কথার কথা, ধরো তোমার বাসায় তোমার ভাইও থাকে, হ্যাঁ, রাইট। এবং হি ইজ নট এ ভেরি গুড ড্রাইভার, হি হ্যাজ সাম ব্যাড ইনসিডেন্টস, তার রাইট। 3-4টা অ্যাক্সিডেন্ট আছে। সো ইন্স্যুরেন্স কোম্পানি যখন ইনস্যুর করবে, সে কিন্তু হাউস হোল্ডকে ইনস্যুর করে, সে বলবে যে তোমার বাসায় যত ড্রাইভার আছে সবাইকে এই পলিসিতে ইনক্লুড হতে হবে। তার একটা যুক্তি আছে, যুক্তিটা হলো এরকম যে যদি লাইসেন্স থাকে, এনিওয়ান ক্যান ড্রাইভ দ্য ভেহিকল, রাইট? হুম।
So the vehicle is insured, so anyone can drive the vehicle. There is no legal binding যে সে গাড়িটা চালাতে পারবে না। সো ইন্স্যুরেন্স কোম্পানির জন্য এটা একটা লাইবিলিটি। তো দে ওয়ান্ট এভরিওয়ান টু বি ইনক্লুডেড অনটু দ্য পলিসি, ঠিক আছে? এখন কথার কথা, তোমার ভাই লেটস সে তার সে একটা আমার ভাইকে দোষ না দিয়ে ধরো আমি একটা অন্য এক্সাম্পল দিই যে আচ্ছা অ্যাডাল্ট কাপলের অনেক সময় থাকে যে 18 ইয়ার্স ওল্ড সান অর হ্যাঁ ডটার। হ্যাঁ, হুম। ওই এক্সাম্পলটা দিই, আমার ভাইকে দোষারোপ না করি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমার ভাইকে অব্যাহতি দিলাম। কথার কথা যে আমি একটু ওই সান অথবা ডটারের দিকে একটু পরে আসতেছি। লেটস টক অ্যাবাউট যে সামওয়ান হাই রিস্ক তোমার বাসায় আছে, ঠিক আছে? হ্যাঁ, এখন ধরো তোমার বাসায় যে হাই রিস্ক পার্সনটা আছে সে তাকে তুমি ইনক্লুড করতে চাও না, হুম, কারণ হচ্ছে আর অবভিয়াসলি ইন্স্যুরেন্স কোম্পানি বলবে দিস পার্সন ইজ হাই রিস্ক, উই আর আ রেগুলার কোম্পানি, উই ডোন্ট ওয়ান্ট টু ইনস্যুর ইউ, ঠিক আছে? রাইট তাহলে এখন রাইট কি করবা? তুমি এখন ইন্স্যুরেন্স কোম্পানিকে বলতে পারো আই ওয়ান্ট টু এক্সক্লুড দিস পার্সন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এক্সক্লুশন ফর্ম তোমাকে যেটা দিবে, দ্যাট ইউ হ্যাভ টু সাইন অ্যাজ দ্য ওনার অফ দ্য পলিসি, and the other person who is a high risk driver, they have to sign as a driver on the exclusion form, okay? And this can hold into the court. ও যদি কখনো গাড়ি চালায় and something goes wrong, ইজ you নট are not covered for anything, রাইট। ওকে, absolutely anything. মানে bodily injury, accident, nothing is covered because you are excluded, you cannot drive the vehicle. দ্যাটস It's ওয়াই a দ্য big, প্রিমিয়াম ইজ ওকে। ওকে, exactly. আই গেট ইট। থ্যাংক ইউ ফর অল দ্য এক্সপ্লেনেশন, গ্রেট এক্সপ্লেনেশন। আচ্ছা, আমার নেক্সট যে কোয়েশ্চেনটা তাহলে একটু যে মাহিয়ান, তোমাকে একটু এখানে একটু ইয়ে করি, তোমাকে একটু এই যে আন্ডার এজ ড্রাইভারের কথাটা একটু বলি, যে তুমি আনছিলা যেহেতু, ওটা ওইটার একটু জন্য ক্লিয়ার। ওইটার জন্য আমি স্পেসিফিক একটা আলাদা কোয়েশ্চেন আছে, ও আচ্ছা ওইটাতে ঠিক আমি আছে, আসবো, সমস্যা, ওইটাতে আমি আসবো। ওকে, নো বাট প্রবলেম। বিফোর উই গো, আমি জাস্ট সেট দ্য স্টেজ করতেছি যাতে অডিয়েন্সদের জন্য বুঝতে সুবিধা হয় যে হোয়াট আর উই টকিং অ্যাবাউট। সো শিওর। নেক্সট কোয়েশ্চেন আমার যেটা, যে আমরা জানি যে প্রিমিয়ামটা অনেক কিছুর উপর ডিপেন্ড করে। হ্যাঁ হ্যাঁ, it depends on variety of factors. So আমাকে যদি আমি একটু বলে বলে যাই এক একটা ফ্যাক্টর গুলো, তুমি আমাকে যদি একটু বলো যে এগুলো কিভাবে এই প্রিমিয়ামটাকে এফেক্ট করে। সো শিওর। ফার্স্ট ফ্যাক্টর যেটা আমি আইডেন্টিফাই করেছি অ্যাজ আ লেম্যান, সেটা হচ্ছে অবভিয়াসলি কোথায় থাকে, পোস্টাল কোড। দ্যাটস প্রবাবলি দ্য মোস্ট ইম্পর্টেন্ট। আমি জানি না তোমার কি অপিনিয়ন অন দ্যাট। পোস্টাল কোড ইজ ইম্পর্টেন্ট, কিন্তু লেটস আন্ডারস্ট্যান্ড, তুমি যদি আমাকে প্রাইসিং নিয়ে কথা বলে, লেটস আন্ডারস্ট্যান্ড দ্য প্রাইসিং স্ট্র্যাটেজি, বুঝছো? আচ্ছা, পোস্টাল কোডে আমরা আসবো, কিন্তু প্রাইস স্ট্র্যাটেজিটা কি ইন্স্যুরেন্স কোম্পানি? তোমাকে আমি কতগুলো হেডের কথা বলছি, যেমন অ্যাক্সিডেন্ট বেনিফিট, হ্যাঁ, কোলিশন, রাইট, কম্প্রিহেন্সিভ, মনে আছে এই কাভারেজ গুলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো ইন্স্যুরেন্স কোম্পানি যখন প্রাইসিং করে, হ্যাঁ, তো দে টেক হিস্টোরিক্যাল ডেটা, স্ট্যাটিস্টিক্স, রাইট, হ্যাঁ। এখন তারা স্ট্যাটিস্টিক্সে দেখে যে তাদের ওভারঅল যে বুক আছে, যে তাদের যে পলিসিস গুলো আছে, সেখানে কোন ধরনের অ্যাক্সিডেন্ট বেশি হচ্ছে, রাইট, হ্যাঁ। সো কথার কথা, লেটস সে যে কোলিশন অ্যাক্সিডেন্ট বেশি হয়েছে আর কম্প্রিহেন্সিভ ক্লেম কম হয়েছে, ঠিক আছে, রাইট, তাহলে ওই কোম্পানি কোলিশনের জন্য প্রাইসটা অনেক বাড়ায় দিবে। এটা হলো মেইন রুল। হ্যাঁ, কিন্তু এটা করতে গিয়ে একটা প্রবলেম হয়ে গেছে। প্রবলেমটা কি? যে ওভারঅল আমি যদি দেখি পুরো অন্টারিও নিলাম, ঠিক আছে, হুম, তাহলে হিসাবটা গরমিল হয়ে যায়। কারণ দেখা যায় যে পুরো অনেক বেশি, অন্টারিও নিলে তোমার কলিশন রেট, মানে কলিশন অ্যাক্সিডেন্টের রেট কম আছে, রাইট, তারপরে বডিলি ইনজুরির রেট বেশি আছে, হ্যাঁ, তাহলে আচ্ছা, তো সব কোম্পানি ধরো বডিলি ইনজুরি বেশি নেওয়া শুরু করবে। তো এটা হুম, ফেয়ার হয় না। তো তখন ওরা করে কি, পোস্টাল কোড বাই পোস্টাল কোড এটাকে ক্যাটাগরাইজ করে। এখন আচ্ছা, কথার কথা, তোমার পোস্টাল কোড ধরো এম দিয়ে শুরু, M1L, লেটস টেক ফর এন এক্সাম্পল। এখন হুম, দেখা গেল M1L এ কোম্পানি এ দেখতেছে যে তার কলিশন অ্যাক্সিডেন্ট ক্লেম বেশি, তখন ওরা M1L এ ওরা প্রিমিয়ামটা বাড়ায় দিবে, কলিশনের জন্য প্রিমিয়ামটা বাড়ায় দিবে। রাইট, আরেকটা কোম্পানি, ধরো কোম্পানি বি, ও দেখলো যে
M1 এলে আমার অ্যাক্সিডেন্ট বেনিফিট ক্লেম বেশি, সো তখন ও অ্যাক্সিডেন্ট বেনিফিট ক্লেমটা বাড়ায় দিবে, বুঝছো? এখন এখানে এই পোস্টাল কোডগুলো আবার অনেক কোম্পানির জন্য কমন পড়ে যায়, কমন বাজে এরিয়া, বুঝছো? হুম, যেমন কথার কথা আমি বাজে বলতেছি ইন মানে ইন সেন্স অফ অটো ইন্স্যুরেন্স, আই এম নট সেইং যে এলাকা খুব বাজে। লেটস হুম, সে হুম, টেক টেক ফর গ্রান্টেড যে লেটস সে স্কারবোরো, ঠিক আছে, স্কারবোরোতে কিন্তু প্রিমিয়াম অনেক হাই। রাইট, তার মানে অনেকগুলা কোম্পানির অনেকগুলা হেডে এই পোস্টাল কোড গুলাতে অ্যাক্সিডেন্ট রেটস অনেক, মানে ক্লেম রেটস অনেক হাই। সো এই জন্য পোস্টাল কোড ডিভিশন দিয়ে ওরা এগুলাকে স্ট্যাটিস্টিক্যালি ম্যানেজ করে, এবং দ্যাটস হাউ দ্য প্রাইসিং ওয়ার্ক। আমরা দেখি, ও এই লোক ব্র্যাম্পটনে থাকে, তার প্রিমিয়াম অনেক বেশি। রাইট। আবার এই লোক থাকে ধরো কথার কথা ইস্ট এন্ডে, ধরো কিংস্টনে থাকে, তার প্রিমিয়াম কম, কারণ হচ্ছে ওই যে বললাম, ওই কলিশন। যেখানে পপুলেশন বেশি, হুম, ল অফ ক্লেম। অ্যাভারেজ যেটা আমরা স্ট্যাটিস্টিক্সে পড়ি, বুঝছো? ওই ল হুম, অফ অ্যাভারেজে এই পোস্টাল কোড গুলো পড়ে যায়, এবং আলটিমেটলি সবাইকে হাই প্রিমিয়াম দিতে হয়। Okay, fair enough. So postal code obviously, you know, the one of the main factors যে কোথায় হুম, কে আছে তার উপর ডিপেন্ড করবে যে তার প্রিমিয়াম কতটুকু হবে। রাইট। সেকেন্ড ফ্যাক্টর আমাকে বলো যে এইজটা কিভাবে প্রিমিয়ামকে এফেক্ট করে, যে কারো যদি বয়স 40 হয় আর কারো যদি বয়স 22 হয়, হাউ ডাজ ইট এফেক্ট? যে 40 সে কি বিবাহিত? Could be or might be Could not single. be. Does it make difference? Yes, it does. This is very interesting. বুঝছো? আচ্ছা, তোমাকে আমি বলি, ধরো কারো বয়স 40 বছর, 40 বছর বয়সে কিন্তু মানুষের একটা কমন ম্যাচুরিটি থাকে। ইফ উই রাইট, টেক, লাইক আমরা যদি স্যাম্পলিং করি 100 জনের মধ্যে থেকে 40 বছর বয়সী যারা আছে, এদের কিন্তু জেনারেলি দেয়ার ম্যাচুরিটি লেভেল ইজ হাই। সো এই রাইট, লোকটা যখন গাড়ি চালাবে, ইন্স্যুরেন্স কোম্পানি টেক মানে দে থিঙ্ক, বা নট থিঙ্ক, স্ট্যাটিস্টিক্যালি প্রুভেন অ্যাকচুয়ালি, যে রাইট। দিস পিপল আর মোর আনলাইকলি টু গেট ইনটু অ্যান অ্যাক্সিডেন্ট। হ্যাঁ, আচ্ছা, কারণ ওদের একটা ম্যাচুরিটি লেভেল আছে, ওরা স্পিডিং করবে না। হ্যাঁ, আবার দ্য এজ, এই আন্ডার এজটা আমি একটু বলে রাখি, ইটস ভেরি ইন্টারেস্টিং। এইজ হচ্ছে তোমার 18 থেকে 25, বা 17 থেকে 25, ধরো 17 থেকে 25, এই এজ লিমিটে অ্যাক্সিডেন্ট রেটস আর ভেরি হাই, হাই রিস্ক ক্যাটাগরি তাহলে এরা। হাই রিস্ক ক্যাটাগরিতে পড়ে। কিন্তু এখানে আবার আরেকটা ক্যাটাগরি আছে, ফিমেল, মেল। আহ, মেলদের অ্যাক্সিডেন্ট রেট অনেক বেশি, এই জন্য যদি কারো 17-18 বছরের বাচ্চা থাকে এবং মানে ছেলে থাকে, তাকে অ্যাড করতে গেলে যে পরিমাণ প্রিমিয়াম ইনক্রিজ করবে, তার কিন্তু 17-18 বছরের মেয়েকে অ্যাড করলে তত পরিমাণ ইনক্রিজ করবে না। ফেয়ার এনাফ। দ্যাটস ওকে, হাউ ইট ইম্প্যাক্টস দ্য প্রাইস। কিন্তু আরেকটা ইন্টারেস্টিং জিনিস, আমি যে বিবাহিত না অবিবাহিতের কথা বললাম, কথার কথা 40 বছরের একটা লোক, সে যদি বিবাহিত হয়, তাহলে তার প্রিমিয়ামটা আরেকটু কম আসবে, কারণ 40 বছর বয়স, বিবাহিত, ফ্যামিলি আছে, হি উইল বি রেসপন্সিবল ড্রাইভার ডেফিনেটলি। লেস রিস্কি। আচ্ছা, ফেয়ার এনাফ। সো সো এখানে আমি আরো একটা ফ্যাক্টর রেখেছিলাম। তাহলে আমি অ্যাসিউম করে নিচ্ছি যে প্রফেশন অলসো এফেক্টস প্রিমিয়াম, যে কোন ড্রাইভার কোন প্রফেশনে কাজ করে। সামওয়ান হু ইজ ওয়ার্কিং ইন আ, লেটস সে সার্ভিস সেক্টর, um, compared to someone who works in the trades will be much different pricing. Does it make a না, difference? নো। সো Okay, ইটস ভেরি ইম্পর্টেন্ট, বিকজ অন্টারিওতে বা কানাডাতে ইনফ্যাক্ট, যেহেতু ইন্স্যুরেন্সটা ম্যান্ডেটরি বাই লিগাল, right, মানে লিগালি ম্যান্ডেটরি, রাইট? right. So you cannot ask if a person what is his what do you call this Operation. occupation is, আচ্ছা, বুঝছো? সে যে কোনো ধরনের কাজ করতে পারে, you cannot judge that person, but insurance company cannot put a dollar amount on that category. হ্যাঁ, ওকে, সো না, অকুপেশনটা ইম্পর্টেন্ট না, বাট কিছু কিছু অকুপেশনাল ডিসকাউন্ট থাকে। আচ্ছা। খেয়াল করছো যে কিছু কিছু কোম্পানি কিন্তু দেখা যায় যে ইঞ্জিনিয়ার যারা, ওদের ডিসকাউন্ট দিচ্ছে, টিচার যারা, ওদের ডিসকাউন্ট দিচ্ছে। এটার Because কারণ they know হলো, that. হ্যাঁ, ওই ওই থ্রেশহোল্ডটা তারা মিট করে,
এবং কিছু কিছু কোম্পানি কিছু এই ডিসকাউন্ট গুলো অফার করে, বাট ডিসকাউন্ট অফার করা যাবে, ইউ ক্যান নট ইনক্রিজ দ্য প্রিমিয়াম। ওকে, ফেয়ার এনাফ। তাহলে ড্রাইভিং হিস্ট্রি অবভিয়াসলি ভেরি ইম্পর্টেন্ট, যে কার কত খুবই। বছরের ড্রাইভিং হিস্ট্রি এবং কতগুলো অ্যাক্সিডেন্টের হিস্ট্রি আছে। ডাজ এখানে একটা কোশ্চেন আমার কাছে কমন যেটা আমি শুনতে পাই, সেটা হচ্ছে যে পার্কিং টিকিট কি পলিসিতে ইম্প্যাক্ট করে কিনা? পার্কিং টিকিট, না, আচ্ছা, সো ইটস এ ভেরি কমন কোয়েশ্চেন, পার্কিং টিকিট। আর আমি আর অ্যানুয়াল, দর্শকদের জন্য আরেকটা কথা বলে রাখি, রেড লাইট ক্যামেরা টিকেট আর তোমার স্পিড ক্যামেরা টিকেটও কখনো ইম্প্যাক্ট করে না। ওকে, সো পার্কিং টিকিট, রেড লাইট ক্যামেরা এবং স্পিড লাইট, হুম। স্পিডিং টিকিট, এই তিনটাতে কোনো এফেক্ট পড়ে না। ফেয়ার এনাফ, গুড। স্পিডিং মানে ইফ ইটস মানে কট বাই ক্যামেরা, কট বাই পুলিশ অবভিয়াসলি করবে, বাট কট আচ্ছা বাই ক্যামেরা আচ্ছা, করবে না। করবে না, যেগুলো অটো হয় সেগুলোতে করবে না, মানে ক্যামেরাতে। আচ্ছা, হুম, হুম, তাহলে নেক্সট যেটা, যে অ্যানুয়াল কিলোমিটার, অবভিয়াসলি ইটস এ বিগ ফ্যাক্টর। যে কিনা আমি যখন ইন্স্যুরেন্স কোম্পানির কাছ থেকে ইন্স্যুরেন্স পলিসি নিই, ওরা আমাকে জিজ্ঞেস করে যে হোয়াটস ইউর এস্টিমেটেড ট্রাভেল, মানে কতটুকু আমি এস্টিমেট করছি যে আমি বছরে ট্রাভেল করব। সো দ্যাট হুম, অলসো এফেক্টস দ্য প্রিমিয়াম অবভিয়াসলি। হুম, হুম। ট্রেনিং হিস্ট্রি, যদি কেউ নতুন কানাডাতে আসে এবং ড্রাইভিং স্কুলে ভর্তি হয়, এখান থেকে একটা অনেক সময় সার্টিফিকেট দেয়, ডাজ ইট মেক এনি ডিফারেন্স? It does, but আচ্ছা, for new drivers only. only new drivers, but Only for new somebody drivers. who has 5, 10, 15 years of experience, হয়তো বা ওটার ইফেক্টটা কমে যায়। না, ওটার ইফেক্টই হবে না তখন। আচ্ছা, ওকে। নেক্সট যেটা হচ্ছে যে সেফটি ডিভাইস বা অ্যাপ, অনেক সময় আমি দেখতে পাই যে আমাকে ইন্স্যুরেন্স পলিসির অ্যাডভার্টাইজমেন্টে দেখায় যে আহ, এই অ্যাপটা ইউজ করলে 15% ডিসকাউন্ট পাওয়া যাবে। হুম। সো ইজ ইট available for all the insurance company, or very selective companies offer this service, এই discount? অ্যাপের কনসেপ্টটা কানাডায় নিয়ে আসছিল ট্রাভেলার্স বলে একটা কোম্পানি, দেন এটা আস্তে আস্তে অনেকগুলো ইন্স্যুরেন্স কোম্পানি অ্যাডপ্ট করছে। এটার একটা কারণ আছে, এটা ইটস অ্যাভেলেবল ফর মোস্ট অফ দ্য ইন্স্যুরেন্স কোম্পানি রাইট নাও। হ্যাঁ, মোস্ট আচ্ছা, অফ দ্যাম, বাট নট অল অবভিয়াসলি। আরেকটা জিনিস হচ্ছে, দিস অ্যাপটা কি কেন ইন্ট্রোডিউস করছে তার একটা ব্যাকগ্রাউন্ড আছে। ব্যাকগ্রাউন্ড হচ্ছে, মনে করো যে তুমি কানাডায় থাকো, তোমার 15 বছরের ড্রাইভিং এক্সপিরিয়েন্স আছে, রাইট? সো হুম, তুমি যখন ইন্স্যুরেন্স করবা, তোমার যদি টিকেট অথবা অ্যাক্সিডেন্ট না থাকে, ইউ আর গেটিং এ ভেরি গুড প্রাইস। হুম, কিন্তু হোয়াট হ্যাপেন্স টু দ্যাট পারসন যে মাত্র কানাডায় আসছে টু বিকাম অ্যান ইমিগ্রেন্ট, রাইট, টু বিকাম আ পার্মানেন্ট রেসিডেন্ট, টু বিকাম আ সিটিজেন, তার তো তোমার মতো এক্সপিরিয়েন্স নাই। তো রাইট, ইন্স্যুরেন্স কোম্পানিগুলো তখন অ্যাপটা ইন্ট্রোডিউস করছে এই জন্য যে তুমি যদি অ্যাপটা ইউজ করো, তাহলে তোমার যে এক্সপেরিয়েন্সের যে গ্যাপটা আছে, এই গ্যাপটা তুমি কমাইতে পারবা। কিভাবে? আচ্ছা, ধরো তুমি অ্যাপটা ইউজ করলা, ইট গিভস ইউ 25 to 30% ডিসকাউন্ট বেসড অন হাউ গুড ইউ ড্রাইভ। সো তুমি, আমি মানুষকে দেখছি যে দে গেট 25%, 30% ডিসকাউন্ট। হাউ? বিকজ দে আর এ ভেরি গুড ড্রাইভার। অ্যাপ দিয়ে রাইট, তারা ট্র্যাক করে এই ডিসকাউন্টটা অফার করছে। তাহলে কি হয়, he next year he doesn't like he doesn't get a premium which is very high. He will get a very discounted premium to match the driving হিস্ট্রি গ্যাপ history. এটা। বুঝছো, আচ্ছা, হিস্ট্রি গ্যাপটা তখন ওরা ইয়ে করে। ওকে। এই এই নেক্সট যে জিনিসটা, সেটা হচ্ছে যে এটা অন্টারিওতে এবং নিউফিনল্যান্ডে এই জিনিসটা ব্যান করেছে সরকার। সেটা হচ্ছে যে ক্রেডিট স্কোর চেক করা। সো হয়তোবা হুম। তুমি হয়তোবা দেখোনি, যেহেতু তুমি অন্টারিও লাইসেন্সড, বাট অডিয়েন্সকে বলতে চাই যে ও কিছু কিছু প্রভিন্সের ইন্স্যুরেন্স কোম্পানিগুলো ইনফ্যাক্ট ক্রেডিট স্কোর চেক করে টু ডিটারমাইন ইফ ইউ আর এ সেফ ড্রাইভার অর নট। সো ইট ক্যান অলসো, এই ফ্যাক্টর গুলো ছাড়া কি কোনো কিছু আছে যেটা এই প্রিমিয়ামটাকে এফেক্ট করে, যেটা আমি এখানে অ্যাড্রেস করিনি? আহ, না, অ্যাক্সিডেন্ট টিকেটে আমরা তো জানি এগুলো করে, রাইট, বাট ক্রেডিট স্কোরের কথাটা একটু বলি, যে হাউ ইজ রিলেটেড অ্যান্ড ওয়াই ইটস ব্যান্ড। ঠিক আছে? আচ্ছা, হুম, ক্রেডিট স্কোরটা কি জিনিস? ধরো, তোমার ক্রেডিট স্কোর ভালো, আমাদের মানে উই জেনারেল পাবলিক আমরা একটা ক্রেডিট
স্কোর লেভেল মেনটেন করি। যার ক্রেডিট স্কোর একেবারেই খারাপ, তো ইন্স্যুরেন্স কোম্পানি একটা স্টাডি করছিল যে যাদের ক্রেডিট স্কোর খারাপ, দে টেন্ড টু ক্লেম মোর। কেন? হুম, কারণ ধরো আমার টাকার দরকার, আমি গাড়িটাকে ব্যাকে দিয়ে আমি একটা ফলস ক্লেম করে ফেললাম। হুম, হ্যাঁ, এরকম অনেক ঘটনা আছে। সো আচ্ছা, এই কাজগুলো করে ইন্স্যুরেন্স কোম্পানির অনেক মনিটারি লস হয়েছে। সো তখন ওরা যেটা করছিল যে কিছু কিছু প্রভিন্সে, ইউর রাইট, যে দে লুক ইনটু দ্য ক্রেডিট স্কোর। আই থিঙ্ক আচ্ছা, অ্যালবার্টা ডাজ ইট। কিন্তু অন্টারিও এবং নিউফিনল্যান্ডে এটা ব্যান, বিকজ এভরিওয়ান শুড হ্যাভ দ্য রাইট টু টেক ইন্স্যুরেন্স। রাইট, রাইট। ওকে, ফেয়ার এনাফ। নেক্সট কোয়েশ্চেন যেটা আমি তুমি আমাকে মোটামুটি একটা আইডিয়া দিয়েছো যে বেসিক কাভারেজ এবং এডিশনাল যে কাভারেজ। সো অনেক সময় আমরা শব্দটা শুনি যে কম্প্রিহেন্সিভ ইন্স্যুরেন্স কাভারেজ। সো হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন বেসিক ইন্স্যুরেন্স কাভারেজ এবং কম্প্রিহেন্সিভ ইন্স্যুরেন্স কাভারেজ? ওই বেসিক্যালি ওয়ান ওয়ে টু ওয়ে। আসলে আমরা ইন্স্যুরেন্স ওয়ার্ল্ডে কিন্তু কম্প্রিহেন্সিভ হচ্ছে একটা কাভারেজ হেড, বুঝছো? কিন্তু মানুষ যেটা মনে করে কম্প্রিহেন্সিভ কাভারেজ আর বেসিক কাভারেজ, বেসিক কাভারেজ যেটা বললাম ওই যে ম্যান্ডেটরি কাভারেজ গুলো থাকে, আর হুম, কম্প্রিহেন্সিভ কাভারেজে তোমার ধরো কলিশন অ্যাড করে। ধরো তুমি যদি অ্যাট ফল্ট হও, তোমার ড্যামেজেস অফ দ্য ভেহিকল উইল বি কাভার্ড। তোমার গাড়ি যদি চুরি হয়, হ্যাঁ, তোমার গাড়িতে যদি আগুন লেগে যায়, হ্যাঁ, হুম, এগুলোর জন্য কম্প্রিহেন্সিভ বলে একটা হেড আছে, ওইটা কভার করে। তারপর ধরো তোমার গাড়ি ফিক্স করতে দিছো অ্যাক্সিডেন্টের জন্য, সো ইউ নিড এ রেন্টাল ভেহিকল, তো রেন্টাল ভেহিকল বা লস অফ ইউজটা কভার করে হচ্ছে তোমার লস অফ ইউজ বলে একটা হেড আছে ওখান থেকে। সো দিস আর আচ্ছা, অল অপশনাল কাভারেজেস। আমি যখন বেসিক কাভারেজটার সাথে এগুলো অ্যাড করি, ইট that বিকামস will become কম্প্রিহেন্সিভ। comprehensive. Okay, fine. So এই এই একটা বিষয় যে একটা পয়েন্ট বললা যে কার চুরি হয়, গাড়ি চুরি হয় এবং এটা জিটিএ তে একটা বড় একটা কনসার্ন এখন। হুম দিনে হুম। দুপুরে পার্কিং লট থেকে মানুষকে টেনে হিঁচড়ে বের করে গাড়ি নিয়ে চলে যাচ্ছে। So if I take comprehensive insurance coverage, carjacking বা car theft, is it covered? ডেফিনেটলি ইটস কাভার্ড। ওকে। বাট যদি আমি বেসিকটা নেই তাহলে হয়তোবা নাও হতে পারে। যদি আমি না, ওই অপশনটা না নেই। এখানে একটা জিনিস বলে রাখি, তুমি যদি একটা নতুন গাড়ি কিনো, হুম, 2023 মডেল, হ্যাঁ, রাইট। হুম, তো তোমাকে আইদার ফাইন্যান্স অথবা লিজ করতে হবে। ধরো তুমি রাইট। ফাইন্যান্স অথবা লিজে গেলা, তোমার লিজিং কোম্পানি, ফাইন্যান্স কোম্পানি তোমাকে বাধ্য করবে কম্প্রিহেন্সিভ কাভারেজ নিতে, সো ইউ হ্যাভ টু হ্যাভ ইট। ওকে। সো হ্যাঁ, নতুন গাড়ির জন্য ওরা ইউজুয়ালি এটা রিকোয়ার করে। রিকোয়ার্ড থাকে। এখন কথার কথা, কেউ যদি গাড়িটা পুরো কিনে ফেলে নিজের রাইট, ক্যাশ টাকা দিয়ে, সো দের ইজ নো ওয়ান টেলিং হিম যে তোমাকে পুরো কাভারেজ নিতেই হবে, রাইট? সো রাইট। ইন দ্যাট কেস অলসো তোমার চুরি বা গাড়িতে তোমার থেফট হলে বা অ্যাটেম্পটেড থেফট হলে, এইসব জিনিসের জন্য ইউ শুড হ্যাভ কম্প্রিহেন্সিভ কভারেজ, ইউ শুড নট সে নো টু দিস। রাইট, ওকে। ইট মেক সেন্স। মানে এত টাকা প্রিমিয়াম দিচ্ছি আর এডিশনাল $100-200 জন্য যেহেতু আমি জানি যে রিস্ক অফ কারজ্যাকিং ইজ ভেরি হাই, স্পেশালি ফর নিউ কার এবং হুম। স্পেসিফিক্যালি কিছু মডেল এই কার জ্যাকিং এর শিকার হচ্ছে বেশি। লেক্সাসের কিছু মডেল, হোন্ডা, টয়োটা। আমি এনিওয়ে, সো আমি একটু মডেলগুলো বলে দিই, বিকজ হ্যাঁ, তাহলে শিওর, শিওর, সবাই অ্যাবসোলিউটলি। জানতে পারবে। Lexus RX 2017 all the way to 2023 is a very theft prone vehicle. আচ্ছা, তারপরে হচ্ছে Ford F-150, আচ্ছা। basically 2016 থেকে all models, very high theft prone. তারপরে হচ্ছে if you look into Honda CR-V, is a very high theft prone vehicle. তারপরে আমরা জানি Highlander, হুম, Toyota Highlander is a very high theft prone vehicle. So এই গাড়িগুলা is very, মানে আপনারা যদি গাড়িগুলো কিনেন, ইন্স্যুরেন্সে তো ক্লেম করতেই পারবেন অবভিয়াসলি, রাইট, বাট স্টিল ইফ ইউ লাভ ইউর কার, মেক শিওর দ্যাট ইউ টেক কেয়ার অফ ইট, লাইক ইউ হ্যাভ জিপিএস ট্র্যাকার এন্ড এভরিথিং ইনস্টল। মেক শিওর যে এটা গাড়ির গ্যারাজের ভিতরে থাকে, বাইরে না থাকে, কারণ এগুলো রাইট। চুরি হবেই। বেশি। এই এই টপিকেই তুমি যে বললা যে একটা ডিভাইস, ট্র্যাকিং ডিভাইস অনেকেই আমি দেখেছি যে ইনস্টল করতে। সো এই ডিভাইস ট্র্যাক করলে কি কোনো এডিশনাল ডিসকাউন্ট পাওয়া যায়? কিছু কোম্পানি ডিসকাউন্ট দেয়, ডেফিনেটলি দেয়।
কিন্তু আচ্ছা, মানে আমি যদি অনেস্টলি বলি যে এই ট্র্যাকিং ডিভাইস দিয়ে আসলে কোনো লাভ হয় না। কেন? আচ্ছা। কেন লাভ হয় না? কারণ হচ্ছে যে এই ট্র্যাকিং ডিভাইসটা তো তোমাকে ইনফরমেশন দিচ্ছে। রাইট? দ্য মোমেন্ট ইউর কার গেটস স্টোলেন এই ইনফরমেশনটা তোমাকে আর পাঠাবে না। তখন আচ্ছা, এই ইনফরমেশনটা পুলিশকে পাঠাবে। অ্যান্ড রাইট। আনফরচুনেটলি এনাফ যে পুলিশ কিন্তু খুব একটা প্রোঅ্যাক্টিভলি এগুলার সাথে ইনভলভড হয় না। হুম। এই কম্প্রিহেন্সিভ ইন্স্যুরেন্স কাভারেজের মধ্যেই তাহলে কি আমি অনেক সময় দেখি যে হেল স্টর্ম, যদিও অন্টারিওতে খুব কম দেখেছি আমি, বাট হতে পারে হেল স্টর্ম, শিলাবৃষ্টিতে গাড়ি ড্যামেজ হলে বা গাড়ি হাইওয়েতে যাওয়ার সময় অনেক সময় উইন্ডশিলে ক্র্যাক হয়, এগুলো আমি অ্যাসিউম করতেছি যে কম্প্রিহেন্সিভ ইন্স্যুরেন্স কাভারেজে সবগুলোই কাভার, যদি আমি ওই অপশনগুলো নেই, রাইট? অফকোর্স একটা জিনিস বলি, অন্টারিওতে হয় না, বাট হঠাৎ করে হয়ে যায়। যেমন ব্যারিতে গত ২ বছর আগে একটা হ্যাঁ, হয়েছিল, টর্নেডো। টর্নেডো। হ্যাঁ। সো টর্নেডো যেটা করছে যে গাড়ি তোমার বাসার সামনে ড্রাইভওয়ে থেকে গাড়ি নিয়ে এটাকে আরেক বাসার ড্রাইভওয়েতে উল্টায় ফেলে দিছে। সো হুম। কম্প্রিহেন্সিভ উইল কাভার ইউ ফর দ্যাট। বাই। ওকে। সো এরপরের টপিক যেটা, একটু চেঞ্জ করি টপিকটা, সেটা হচ্ছে যে আহ, ধরো আমি একটা অ্যাক্সিডেন্টে পড়ে গেলাম, দেন হোয়াট আর দ্য স্টেপস দ্যাট আই শুড টেক, লাইক তখন আমি প্যানিক, অনেককেই দেখেছি যে প্যানিক হয়ে যায়। আর আহ, এই পরিস্থিতিতে আমি কি করব যদি বুঝতে পারি যে আমি ফিজিক্যালি ঠিক আছি, হুম। এবং একটা অ্যাক্সিডেন্ট হলো, আমরা ফার্স্টে তো ইউজুয়ালি তারা বলে যে রাস্তার সাইডে নিয়ে যেতে, দেন হোয়াট আর দ্য স্টেপস সামওয়ান শুড টেক? আচ্ছা, ভেরি গুড কোয়েশ্চেন ওয়াহিয়ান। তোমার কোয়েশ্চেন গুলো আমি আগেই বলে নিই যে ভেরি টু দ্য পয়েন্ট অ্যান্ড স্পট অন, ইজ রিয়েলি গুড। অ্যাক্সিডেন্টটা খুব ইম্পর্টেন্ট বিকজ উই টেক ইন্স্যুরেন্স ফর কাভারিং দ্য অ্যাক্সিডেন্ট, রাইট? কিন্তু রাইট। অ্যাক্সিডেন্ট হলে আমি মানুষকে অনেক প্যানিক করতে দেখি। তারা প্রথমে যে ভুলটা করে, তারা গিয়ে থার্ড পার্টিকে বলে সরি ইটস মাই ফল্ট, হুম। which is no, no, never admit you are at fault. তোমার ওকে। যদি ফল্টও হয়, ডোন্ট ডু দ্যাট। এটা তোমার জাজ করার কথা না, এটা অ্যাডজাস্টার জাজ করবে। সো আচ্ছা। এটা পুলিশও জাজ করবে না। মেক শিওর পুলিশ কিন্তু এসে বলবে না তুমি অ্যাট ফল্ট, তুমি নট অ্যাট ফল্ট। নো, ডাজন্ট ওয়ার্ক লাইক দ্যাট। পুলিশ একটা ওকে। ইনিশিয়াল রিপোর্ট দিতে পারে, ওইখানে তোমাকেও অ্যাট ফল্ট দিতেও পারে, নাও দিতে পারে, কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানির যে অ্যাডজাস্টার, হি উইল ডিসাইড হু ইজ অ্যাট ফল্ট, হু ইজ নট অ্যাট ফল্ট। এখন এখন প্রবলেমটা কি, তুমি যদি গিয়ে আগে বলে ফেলো আমি অ্যাট ফল্ট, রেকর্ডেড হয়ে তাহলে গেল। এটা কিন্তু অন রেকর্ডে থেকে যাবে, এন্ড এটা কিন্তু তোমার জন্য ক্ষতিকর হবে। সো অ্যাক্সিডেন্ট হলে আমি জানি অনেকে প্যানিক করে এই কাজগুলো করে। এগুলো প্রথমে যেটা করবা না সেটা হলো যে ডোন্ট সে আই এম অ্যাট ফল্ট, আই এম নট অর নট অ্যাট ফল্ট, ডোন্ট গো ইনটু দ্যাট আর্গুমেন্ট। আচ্ছা। গাড়িটা সাইডে রাখতে হবে এবং ডোন্ট গেট ইনটু হোয়াট ডু কল দ্য রোড রেজে যাওয়া যাবে না। হ্যাঁ, যে হুম। তুমি হুম। এটা কি করলা বা এটা ঠিক হয় নাই, ডোন্ট গো ইন দেয়ার। সিম্পল দুইটা জিনিস: take the driver's license number of the হুম। other party, take their insurance information. এই দুইটা আচ্ছা। ইনফরমেশন নিতে হবে, মাস্ট। এখন কথার কথা, যদি দেখা যায় যে সে ড্রাইভার লাইসেন্স নাম্বার দিবে না, আমার আমার কাছে মনে হতে পারে যে ড্রাইভার লাইসেন্স হচ্ছে একটা পার্সোনাল আইডেন্টিফিকেশন ডকুমেন্ট, হ্যাঁ। আই ডোন্ট ওয়ান্ট টু গিভ ইউ মাই লাইসেন্স, দ্যাটস ফাইন, টেক দ্য লাইসেন্স প্লেট ইনফরমেশন, তাও ঠিক আছে। রাইট। রাইট। ওকে। হ্যাঁ, সো ফার্স্ট আমি যেটা বললাম যে ডোন্ট সে আই এম অ্যাট ফল্ট, আই এম নট অ্যাট ফল্ট, ডোন্ট গো ইনটু দ্যাট আর্গুমেন্ট। সেকেন্ড বললাম ডোন্ট গেট ইনটু রোড রেজ। থার্ড বললাম যে ইনফরমেশন নাও। হ্যাঁ, হুম। হুম। ফোর্থ, ভেরি আর ভেরি ইম্পর্টেন্ট। এই ফোর্থে হ্যাঁ, যাওয়ার আগে থার্ড আমি একটু হ্যাঁ, ক্লিয়ার করে নিই। হ্যাঁ, অনেক সময় ড্রাইভার লাইসেন্স যদি না দেয়, তাহলে ইফ আই টেক এ পিকচার অফ দেয়ার লেটস সে লাইসেন্স প্লেট, হ্যাঁ। কিন্তু আমি যদি পলিসি না পাই, পলিসির ইনফরমেশন না পাই, ও, পলিসির ইনফরমেশন না পেলে ওই যে লাইসেন্স প্লেটের ইনফরমেশন দিচ্ছ, ওটাই। ইন্স্যুরেন্স কোম্পানি ওইটা থেকে রিট্রিভ করে নিবে। সো বেসিক্যালি ইফ আই গেট ইনটু এ অ্যাক্সিডেন্ট, যদি ড্রাইভার লাইসেন্স এবং পলিসির ইনফরমেশন না পাই, জাস্ট গেট দ্য লাইসেন্স প্লেট নাম্বার লাইসেন্স প্লেট নাম্বার ডেফিনেটলি ভেরি আর ইম্পর্টেন্ট। টেক লটস অফ পিকচার্স।
of হ্যাঁ, দ্য নাম্বার 4 হচ্ছে সেটাই, টেক লটস অফ পিকচার। video? এখানে মাথা ঠান্ডা রাখতে হবে, হ্যাঁ, অলওয়েজ যে ইউ হ্যাভ টু বি ভেরি কাম অ্যান্ড কনসাইজ। টেক পিকচার্স। এখন পুলিশ সিনে আসলে টক টু দ্য পুলিশ নর্মালি, ডোন্ট গেট প্যানিকড, ঠিক আছে? Right, right. অনেক সময় মনে করে পুলিশ খুব অ্যাগ্রেসিভ, এরকম মনে করার কোনো কারণ নাই। পুলিশ তার জব করবে, আমাদের কাজ হচ্ছে যে উই টেক পিকচার্স অফ দ্য ড্যামেজেস অফ বোথ দ্য ভেহিকলস। যদি থার্ড পার্টি থাকে, সিঙ্গেল ভেহিকল হলে আমার ভেহিকলের সমস্ত ড্যামেজের ছবি নিতে হবে, হুম, নিয়ে এটা আমার কাছে রেখে তারপরে গাড়িটা নিয়ে কলিশন সেন্টারে যেতে হয়, okay, অ্যান্ড ইউ হ্যাভ টু okay. রিপোর্ট দ্য অ্যাক্সিডেন্ট। So collision center, okay. হ্যাঁ, আর what if আমার অ্যাক্সিডেন্টটা আমি কনসিয়াস নাই, then police will take care of the rest, right? আমি অ্যাসিউম করতেছি যে ওদের একটা পলিসি এবং প্রসিডিউর আছে এবং they will follow their standard procedure, right? ডেফিনেটলি দে উইল ডু দ্য স্ট্যান্ডার্ড প্রসিডিওর, রাইট। আর Okay, আরেকটা জিনিস হচ্ছে, ইফ ইউ ক্যান অলওয়েজ অলওয়েজ ইউজ আ ড্যাশ ক্যাম। dash cam, okay. সো আমি এটা দেখি যে অনেক সময় দেখা যায় যে ছোটখাটো অ্যাক্সিডেন্টে অনেকেই রিপোর্ট করে না। হ্যাঁ, যে তাদের আইডিয়াটা হচ্ছে যে ছোট অ্যাক্সিডেন্ট $1-2,000 ক্লেম হতে পারে ফিক্স করতে। সো ধরো আমি একটা অ্যাক্সিডেন্ট করলাম, আমি জানি আমি একটা কার মেকানিকের কাছে নিয়ে গেলাম, ও আমাকে এস্টিমেট করে বললো যে $3,000 লাগবে, আর আমার ডিডাক্টেবল হলো $1,000। সো আই উইল বি পেইং $2,000 এক্সট্রা ফর মাই ফিক্স, কার ফিক্স। তো হয়তোবা আমি অনেককেই দেখেছি যে তারা ইন্স্যুরেন্স ক্লেম করতে যায় না এই $2,000 জন্য, রাইট? হাউ ইফেক্টিভ ইজ দ্য স্ট্র্যাটেজি? এটা নিয়ে যদি তুমি আমাকে একটু এক্সপ্লেইন করো। অ্যাজ অ্যান ইন্স্যুরেন্স ব্রোকার, আমি তো সবসময় বলি যে রিপোর্ট এনি অ্যাক্সিডেন্ট, ইভেন ইফ ইটস $1, রিপোর্ট ইট, ইটস ইউর ডিউটি। হ্যাঁ, রাইট, অ্যাক্সিডেন্ট, ধরো কথার কথা, আমি গ্যারেজ থেকে বাইর হওয়ার সময় আমার গাড়িটা একটু ঘষা লেগে গেল, ঠিক আছে, and আমি জানি খুব একটা ড্যামেজ হয় নাই, দিস ইজ নট আ বিগ ডিল, ইউ ডোন্ট হ্যাভ টু গো অ্যান্ড রিপোর্ট ইট, ইন্স্যুরেন্স ক্লেম করতে হবে এরকম কিছু না। হ্যাঁ, রাইট, কিন্তু যদি অ্যাক্সিডেন্টটা বড় হয়, লেটস সে, বড়, আচ্ছা বড়র কথা না বলি, লেটস সে যে আমি একজনকে পিছন থেকে হিট করছি, and I decided যে I won't go and report it, হ্যাঁ, এটা খুব ডেঞ্জারাস। whenever there is a third party involved, এটা করলে যেটা হয়, you can get a ticket which is a major ticket which is called যে fail to report an accident. হুম, আচ্ছা, সো এইটা কিন্তু করা যাবে না থার্ড পার্টি যদি ইনভলভ থাকে। এখন কথার কথা, ধরো আমি ইমরোজ, তুমি মাহিয়ান, আমি তোমার গাড়িকে হিট করলাম, তুমি বললা যে ইমরোজ ঠিক আছে, নো প্রবলেম, ড্যামেজ বেশি হয় নাই, আমি তোমাকে চিনি, তুমি আমাকে চিনো, দ্যাটস ফাইন, আমাদের ভিতরে আমরা এটা ইয়ে করলাম, দ্যাটস আ সেটা ডিফারেন্ট স্টোরি। হ্যাঁ, কিন্তু আমি তোমাকে চিনিও না, হ্যাঁ, আমি বললাম আমি যাব না, তুমি ঠিকই গিয়ে রিপোর্ট করলা, তখন কিন্তু আমার জন্য এটা খুব রিস্কি। সো এটা খুব, এই এই ইয়েটা বুঝতে হবে। মানে যে কিনা হিট হয়েছে সে যদি যে ক্লেম করে যে আই গেট বডিলি ইনজিওর্ড আর আমি রিপোর্ট করলাম না, দেন ইট কুড বি আ বিগ প্রবলেম। It could become a big problem, right? আচ্ছা, ফাইন। সো if it's a minor collision, still report to your insurance Report. company. That's okay. না, Um, not, না, এখানে একটা জিনিস আছে, you don't have to report to insurance company, you তাহলে have আমি to report রিপোর্টটা to the কোথায় করব? collision center, ওকে, ওকে, ওকে। বুঝছো? কলিশন সেন্টারে, আচ্ছা, ইন্স্যুরেন্স কোম্পানিকে আমি পরে জানাইতে পারি, আমি ডিসাইড করতে পারি আমি জানাবো না, দ্যাটস আপ টু মি, কিন্তু কলিশন সেন্টার রিপোর্টটা করতে হবে, দ্যাটস আ মাস্ট। আচ্ছা। ওকে, সো অনেক সময় দেখি যে ইন্স্যুরেন্স পলিসিতে অনেককে অ্যাড করে বা অনেককে রিমুভ করে। সো এটা কি এফেক্ট করে? মানে তুমি অবশ্য অলরেডি এক্সপ্লেইন করে দিয়েছো যে হাই রিস্কের যদি পার্সন থাকে ফ্যামিলিতে, তাকে অ্যাড করলে অবভিয়াসলি প্রিমিয়াম বাড়বে এবং বাট আমি তো যখন তখন আমার সাথে যারা থাকে তাদেরকে অ্যাড করতে পারবো। ইটস নট আ বিগ ডিল, রাইট? শুধু ইন্স্যুরেন্স কোম্পানিকে ফোন করে বললেই হবে যে আই ওয়ান্ট টু অ্যাড দিস পারসন বিকজ হি ইজ লিভিং উইথ মি ইন দ্য সেম হোম। হ্যাঁ, আচ্ছা, তো এখানে এইটা নিয়ে একটা ছোট্ট জিনিস আছে, তুমি অ্যাড করতে পারবা কিন্তু রিমুভ করতে অনেক কষ্ট হবে। হ্যাঁ, আচ্ছা,
ইন্স্যুরেন্স কোম্পানি বলবে যে তুমি মানে আচ্ছা ওই যে একটা কনসেপ্টের কথা বললাম, দে ওয়ান্ট এভরিওয়ান ইন দ্য হাউস হু হ্যাজ লাইসেন্স টু বি ইনশিওর্ড, রাইট। right? So that being said, remember one thing: as long as they have a drivable license, এখন যখন আমরা বলি drivable license in Ontario is G2 and above, ঠিক আছে? তো এই ধরনের লাইসেন্স থাকলে তোমাকে অ্যাড করতে হবে। ইন্স্যুরেন্স কোম্পানি যদি কোনো ভাবে জানে যে ইউ হ্যাভ আদার ড্রাইভার্স ইন দ্য হাউস হোল্ড হু ইজ নট অ্যাডেড টু ইউর পলিসি, they will force you to add them. If you don't add them, then they will say যে আমরা 15 days এর মধ্যে পলিসি ক্যান্সেল করে দিব। They can do that. হ্যাঁ, হুম। because you are এবং not, হ্যাঁ, এই you এই are এই not complying. ক্যান্সেলেশন হ্যাঁ, এই ক্যান্সেলেশনের ইনফরমেশনটা কি রেকর্ডে থেকে যায়? কারণ আমি এই কোয়েশ্চেনটা শুনেছি যখনই আমি ইন্স্যুরেন্স কোম্পানির কাছে কোটের জন্য যাই, ওরা একটা কোয়েশ্চেন করে যে হ্যাভ ইউ বিন ডিক্লাইন ফ্রম এনি আদার ইন্স্যুরেন্স কোম্পানি প্রিভিয়াসলি, ইজ দ্যাট it's very important. একটা কনসেপ্ট বলে দিই, তুমি যদি ইন্স্যুরেন্স ক্যান্সেল করো, রাইট? it doesn't impact your record. কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানি যদি কখনো তোমাকে ক্যান্সেল করে, হ্যাঁ, যদি কখনো তোমাকে রেজিস্টার্ড লেটার পাঠায় বলে we are not gonna insure you anymore, that's gonna stay on your record for at least 3 years. So it's called, আমরা দেখি রিপোর্টে এটা লেখা থাকে as cancel for underwriting reasons. আচ্ছা, ওকে, সো দ্যাট ক্যান বি এ বিগ চ্যালেঞ্জ That টু can be গেট a big challenge. ফর মানে ফার্দার ইন্স্যুরেন্স কাভারেজ ইন দ্য ফিউচার। ওকে, নেক্সট কোয়েশ্চেন যেটা আমি তোমাকে করব হুম, ইমরোজ, সেটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে প্যারেন্টসদের সাথে তাদের 18 ইয়ার ওল্ড বা 16-17 ইয়ার্স ওল্ড যারা রিসেন্টলি ড্রাইভার হয়েছে, হুম, হুম, আম, তাদেরকে কি জি ওয়ান ড্রাইভার, নট জি টু তো তুমি অলরেডি এক্সপ্লেন করে দিয়েছো যে জি টু থাকলে অবশ্যই তাকে ইনক্লুড করতে হবে, হ্যাঁ, আদারওয়াইজ তাদেরকে এক্সক্লুশন ডকুমেন্টে সাইন করতে হবে। আম, রাইট। কিন্তু ধরো কেউ একজন জি1 লাইসেন্স পেয়েছে, শুড হি বি ইনক্লুডেড অন দ্য ইন্স্যুরেন্স পলিসি? মোস্ট অফ দ্য কোম্পানি বলবে যে দরকার নাই, ইউ ডোন্ট হ্যাভ টু, ঠিক আছে? জি ওয়ান ড্রাইভার যারা ওরা হচ্ছে ইয়ে না, কিন্তু তোমার ডিসক্লোজ করা উচিত ইন্স্যুরেন্স কোম্পানিকে যে ডেফিনেটলি, রাইট? এটা কি একটা হেল্প করে জি1 ড্রাইভারদেরকে ভবিষ্যতে যে তারা একটা হিস্ট্রি বানাচ্ছে? ইন্স্যুরেন্স রেকর্ডটা অবশ্যই হেল্প করে, বাট এখানে একটা ঘটনা আছে। ইটস লাইক সব কোম্পানি তোমাকে রেকর্ডটা দিবে না, শুধুমাত্র হুম, কিছু কিছু কোম্পানি বলবে যে জি1 ড্রাইভার আমরা অ্যাড করব অ্যান্ড উই উইল স্টার্ট দ্য রেকর্ড, দ্যাটস ফাইন, কিছু কোম্পানি করে, কিন্তু মোস্ট অফ দ্য কোম্পানি দে ডোন্ট লেট ইউ অ্যাড। তুমি জানাইতে পারো, বুঝছো? কিন্তু দ্য ফ্যাক্ট ইজ যে জি2 যদি হয় বা জি1 যদি হয়, কথার কথা আমি জানাইছি আমার ওয়াইফের জি1 আছে, ইন্স্যুরেন্স কোম্পানি পরের বছর আমাকে ফোন করে জিজ্ঞেস করবি ডিড শি গেট হার জি2। জি টু। হ্যাঁ, হুম, কারণ রিনিউয়ালের সময় দে ওয়ান্ট টু নো ইফ শি হ্যাজ আ ড্রাইভেবল লাইসেন্স বিকজ শি হ্যাজ অ্যাক্সেস টু দ্য ভেহিকল। আচ্ছা, তুমি মোটামুটি নেক্সট কোয়েশ্চেনের অনেকগুলো অ্যান্সার দিয়ে দিয়েছো। সেটা হচ্ছে যে লোয়ার ইন্স্যুরেন্স প্রিমিয়াম পাওয়ার জন্য যে টেকনিক। হুম, সো হুম। আমি এই কোয়েশ্চেনটাই অ্যাজ এ নিউ কামারের পার্সপেক্টিভ থেকে তোমাকে জিজ্ঞেস করবো যে নিউ কামার একজন বাংলাদেশ থেকে আসছে, হোয়াট স্টেপস হি শুড টেক টু গেট এ বেটার ডিল? অবভিয়াসলি সে তো আর পোস্টাল কোড চেঞ্জ করতে পারবে না, সে তো পোস্টাল কোড থাকবেই, বাট ইন হিজ কন্ট্রোল অর ইন হার কন্ট্রোল মানে কি কি জিনিসগুলো সে স্টেপগুলো নিতে পারে যে এই জিনিসটাতে তার ইন্স্যুরেন্স প্রিমিয়ামটা একটু কমে আসবে? ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ড্রাইভার্স ট্রেনিং সার্টিফিকেটটা নিতে হবে। আচ্ছা, হ্যাঁ, বাংলাদেশে ইন্স্যুরেন্স মানে লাইসেন্সিং এক্সপিরিয়েন্স থাকলে সেটা সার্ভিস অন্টারিওতে বা ড্রাইভ টেস্ট সেন্টারে গিয়ে অ্যাড করতে হবে, উইচ ইজ ইম্পর্টেন্ট টু, ঠিক আচ্ছা, আছে? হুম, আর ওই যে মোবাইল অ্যাপ্লিকেশন যেটার কথা আমি বলছিলাম, সো এটা যদি কোনো কোম্পানি তাকে অফার করে, দে শুড টেক ইট। এই আচ্ছা, তিনটা জিনিস যদি করে, দিস আর অল আন্ডার ইয়োর কন্ট্রোল, ইউ ক্যান রিডিউস ইট। হ্যাঁ, তারপরে অনেকের প্রিমিয়াম বেশি থাকে, ইট উইল গ্র্যাজুয়ালি স্লোলি রিডিউস। হ্যাঁ, রিডিউস। বাট এই কাজগুলা করতে হবে। তাহলে বাংলাদেশ থেকে তুমি যেই ডকুমেন্ট গুলো বললা যে ইন্স্যুরেন্সের ডকুমেন্ট, হুম। বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স, এই ডকুমেন্ট গুলো নিয়ে আসলে এখানে হয়তোবা এখান থেকে কি কোনো ড্রাইভিং স্কুলে গেলে ওদের যে সার্টিফিকেট, ডাজ ইট হেল্প ফর নিউ ইমিগ্রেন্টস? এইখানে যদি যায়, হ্যাঁ, অফকোর্স ইট ডাজ।
আচ্ছা। সো দর্শক মন্ডলী যারা নিউকামার, আপনারা শুনলেন যে বাংলাদেশি ড্রাইভিং লাইসেন্স এবং এখানকার ড্রাইভিং স্কুল থেকে যদি আপনি কোনো সার্টিফিকেট নিয়ে থাকেন তাহলে এইটা আপনার প্রিমিয়াম কমাতে সাহায্য করবে। আ- আ- আরেকটা আমি কোশ্চেন। এখানে একটা ছোট্ট জিনিস অ্যাড করি ভাহিয়ান সবার হ্যাঁ, জন্য। আম, আমরা যারা নতুন ইমিগ্রেন্ট আসি আমাদের একটা ছোট্ট ইস্যু আছে যেটার জন্য কিন্তু আমাদের প্রিমিয়াম অনেক হাই হয়। সেটা হলো আচ্ছা, যে আমরা হন্ডা টয়োটা এই ধরনের পপুলার মডেলের দিকে বেশি ঝুঁকি। আচ্ছা। কারণ আমাদের হচ্ছে যে এই গাড়িগুলো আমরা আসলে যেমন? ব্যাক হোম থেকে একটা নিয়ে আসি, যে কি বলে এটাকে, একটা মেন্টালিটি নিয়ে আসি যে টয়োটা অনেক বছর চলবে, হোন্ডা অনেক বছর চলবে, রাইট? রাইট। এই এই মাইন্ডসেটটা একটু চেঞ্জ করা উচিত। কারণ হলো এখানে আরো ভালো ভালো মডেল আছে, যেমন সুবারু আছে, তারপর হুম, মাজদা আছে। দিজ আর ভেরি গুড কার্স, কিন্তু আমরা কিনি না। এগুলোতে কিন্তু ইন্স্যুরেন্স কম হয়। আচ্ছা, গুড হ্যাঁ, টু নো। হ্যাঁ, এগুলোতে ইন্স্যুরেন্স কম। নর্থ আমেরিকান ভেহিকল আমি যদি ব্র্যান্ড নিউ কিনি, যেমন শেভরোলেট, হ্যাঁ, তারপরে আছে ডজ, যেটা তো এই ধরনের গাড়িগুলো কিন্তু ইন্স্যুরেন্সের জন্য ভালো। এখন আমি বলতেছি না যে গাড়ি কিনলে একবারে 20 বছরের জন্য কিনে ফেলতে হবে, নো, এটা এখানে কেউ করে না। সো এই এই মডেলগুলো যদি আমরা চুজ করতে পারি, স্পেশালি আমি যদি ধরো নর্থ আমেরিকান মডেল কিনবো না বা আমার পছন্দ না, স্টিল জাপানিজ কিছু মডেল আছে, সুবারু, মাজদা, তারপরে কিয়া এখন একটু দাম বেশি, মানে ইন্স্যুরেন্সের দিক থেকে কিয়া, হোন্ডা এগুলো এক হয়ে গেছে। বাট কিছু মডেল আছে, দোজ আর রিয়েলি গুড ইন প্রাইস। হ্যাঁ, যেমন ওই যে বললাম সুবারু, মাজদা, এই ধরনের মডেলের দিকে একটু গেলে দেখা যায় যে ইন্স্যুরেন্স একটু কমের দিকে থাকে। ফেয়ার এনাফ, থ্যাংক ইউ। আচ্ছা, আরেকটা কনসেপ্ট যেটা কমন সেটা হচ্ছে যে কেউ যদি ইন্স্যুরেন্স প্রিমিয়ামটা অ্যানুয়ালি দিয়ে দেয় একবারে ভার্সেস মান্থলি, সো ডু আই গেট আ ডিসকাউন্ট ইফ আই পে অ্যানুয়ালি, যদি আমার সেই সক্ষমতা থাকে যে অ্যানুয়ালি প্রিমিয়ামটা দেওয়ার? হ্যাঁ, ইউ গেট এ ডিসকাউন্ট উইচ ইজ নট এ বিগ ওয়ান, বাট ইউ স্টিল গেট ওয়ান ডিসকাউন্ট। হ্যাঁ, কিছু কোম্পানি আবার সিঙ্গেল পের জন্য আলাদা ডিসকাউন্ট দেয় 5%। হ্যাঁ, ওগুলো আছে। আম, কিন্তু ইটস এ লিটল বিট ডেঞ্জারাস। আমি বলি কেন। আচ্ছা। আম, যদিও আমাকে ডিসকাউন্ট দেওয়া মানে আমাকে ইন্স্যুরেন্স কোম্পানি চায় আমি একবারে দিয়ে দিই, তাই না? হ্যাঁ, এই জন্য তো হ্যাঁ। তারা ডিসকাউন্ট দিচ্ছে। কিন্তু দ্য ডেঞ্জার ইজ, যদি তোমার রিনিউয়াল চলে আসে এবং তুমি ধরো মেইল চেক করো নাই, ইমেল চেক করো নাই, এবং তারা রিনিউয়ালের ডেটে তারা তো এক্সপেক্ট করতেছে ইউ উইল পে ফুল ফর দ্য অ্যানাদার ইয়ার, রাইট? রাইট, রাইট। হ্যাঁ, তারা কয়েকটা মেইল পাঠাবে, তারপরে রেজিস্টার্ড মেইল পাঠাবে। এখন ধরো যে তুমি কথার কথা তুমি দেখো নাই কোনো কিছুই, তুমি রিসিভ করো নাই, তারপর দেখা যাবে যে রিনিউয়াল ডেটের পরে ইউ আর ড্রাইভিং উইদাউট ইন্স্যুরেন্স। And if you get into an accident, insurance company will not take liability. They will just say that the policy was cancelled. We notified the client. The client never got back to us. So basically, what will end up happening? You'll get a ticket for $5,000 if you are caught. So that's the danger. এই জন্য আমি সাধারণত সবাইকে বলি যে মান্থলি যান। If you are paying a little bit more, don't think about it because it's like you are paying monthly, right? And it's safe. It's automatically renewed. রাইট, রাইট। ওকে, ফেয়ার এনাফ। আরেকটা কনসেপ্ট যেটা প্রায় দেখা যায় সেটা হচ্ছে যে আমার নিজের ক্ষেত্রেই যেমন আছে যে হোম অ্যান্ড অটো ইন্স্যুরেন্স, এটা সবসময় ইউজুয়ালি দেখা যায় যে বান্ডেলড একটা নিলে ইন্স্যুরেন্সটা কম আসে। সো হাউ ডাজ ইট ওয়ার্ক? সো তুমি যদি বান্ডেল নাও তাহলে অবশ্যই ইন্স্যুরেন্সটা কম আসবে। এতে কিভাবে আসে সেটা বলি। ইন্স্যুরেন্স কোম্পানির চোখে ইউ আর টেকিং টু পলিসিস, রাইট? ইউ আর টেকিং টু পলিসিস, তো তোমার দুইটা স্ট্রিম অফ রেভিনিউ যাচ্ছে ইন্স্যুরেন্স কোম্পানির কাছে। সো দে গিভ ইউ আ ডিসকাউন্ট উইচ ইজ আ হ্যান্ডসাম ডিসকাউন্ট। টেনেন্স পলিসি, অনেকে বলে আমি তো ভাড়া থাকি, ভাড়ার জন্য ইন্স্যুরেন্স আছে, টেনেন্স পলিসি নিতে পারেন। এটা রাইট, নিলে দুইটা বান্ডেল করে ইউ গেট আ বেটার ডিসকাউন্ট। এবং এটা নেওয়া উচিত কেন? কারণ ভবিষ্যতে যখন আমরা বাড়ি কিনতে যাই তখন কিন্তু এই ইন্স্যুরেন্স ছিল বলে আমার বাড়ির ইন্স্যুরেন্স কিন্তু কম আসবে। সো দ্যাট ইজ ওয়াই ইউ শুড অলওয়েজ ট্রাই টু বান্ডেল আপ।
ওকে। আরেকটা জিনিস একটু বলে দিই, এটা খুবই ইম্পর্টেন্ট। তুমি যে বান্ডেলের কথা বললা, যে কথার কথা, ধরো তোমার একটা ম্যাকবুক আছে, হুম, $3000 দাম। তুমি যখন গাড়ি চালাচ্ছিলা, ম্যাকবুকটা তুমি নিয়ে অফিসে যাচ্ছিলে, বাট ইউ আর ডুইং সামথিং। এখন তোমার অ্যাক্সিডেন্টের জন্য যদি ম্যাকবুকটা নষ্ট হয়ে যায় বা ড্যামেজ হয়ে যায়, ইন্স্যুরেন্স কোম্পানি কিন্তু গাড়ি ফিক্স করবে। দে ডোন্ট ফিক্স ইউর পার্সোনাল আইটেমস হোয়াট ইজ নট অ্যাটাচ উইথ দ্য ভেহিকল। তাহলে তোমার যদি টেনেন্স পলিসি থাকে, তাহলে তুমি কিন্তু টেনেন্স পলিসি থেকে ওই ম্যাকবুকটা ক্লেম করতে পারবে। ওকে, গুড টু নো। আমি এটা জানতাম না। গ্রেট। হ্যাঁ। আচ্ছা, আমরা অলমোস্ট আমাদের এপিসোডের শেষের দিকে। কিছু কোয়েশ্চেন আছে, একটু চেঞ্জ করছি টপিকটা। সো তুমি তুমি একজন অটো ইন্স্যুরেন্স ব্রোকার। সো আমাকে হুম, একটু এক্সপ্লেইন করো যে আমি 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 যতটুকু লেম্যানের যতটুকু বুঝি সেটা হচ্ছে যে দুইভাবে ইন্স্যুরেন্সটা নেওয়া যায় অটো ইন্স্যুরেন্স। আইদার আই ক্যান কল an insurance company directly. For example, আমি আরবিসি ইন্স্যুরেন্স বা টিডি ইন্স্যুরেন্সকে ডিরেক্টলি ফোন দিয়ে তাদের কাছ থেকে ইন্স্যুরেন্স কোট নিতে পারি, অথবা I work with a broker like you who has access to a lot of different insurance মার্কেটস। company. So আমাকে একটু যদি প্রোজ এন্ড কনস বলতে দুইটা দুইটা অপশনের ক্ষেত্রে। একটা হচ্ছে ভেরি গুড ডিরেক্ট। কোয়েশ্চেন। সো ফার্স্ট একটা বলি, ধরো তুমি ফোন করলা, হ্যাঁ, টিডি কে ফোন করলা, আরবিসি কে ফোন করলা, এগুলো হলো ডাইরেক্ট রাইটার। দে হ্যাভ আ কল সেন্টার হুইচ রাইট, ইজ জেনারেলি সাধারণত সকাল 8টা থেকে রাত 8টা রাদার। পর্যন্ত খোলা থাকে। তো এটার প্রোজ হচ্ছে তুমি ওদেরকে ফোন করে ইউ ক্যান মেক পলিসি চেঞ্জেস এন্ড ইয়া অল দ্যাট, রাইট? দে আর ওয়ার্কিং ফর ইউ। কিন্তু এখানে একটা কন আছে। প্রবলেমটা হলো যে এভরি টাইম ইউ কল এন্ড ইফ ইউর কেস ইজ কমপ্লিকেটেড, তোমার সব সময় বলতে হবে যে ভাই এই ঘটনা প্রত্যেককে বুঝাইতে হবে, রাইট? আর অনেক সময় কি এখানে এই কল সেন্টার গুলোতে টার্ন অ্যারাউন্ড অনেক হাই, অর্থাৎ টেনিওর্ড কেউ থাকে না। সো তোমার তোমার প্রবলেম বুঝতে হ্যাঁ, ইট টেকস, মানে অনেকে বলে দিবে আরে না এটা তুমি যেটা চাচ্ছ এটা হবে না, কিন্তু আসলে হবে, কিন্তু সে জানে না। রাইট, আর ব্রোকারের কাছে গেলে সুবিধা হলো যে তোমার একই মানুষের কাছে থাকবে, সে তোমার সবকিছু জানে, সে তোমাকে বেটার সার্ভিসটা দিতে পারবে। কি করা রাইট। যাবে কি করা যাবে না, তুমি ধরো আরবিসির সাথে তোমার ইন্স্যুরেন্স আছে, হ্যাঁ, তখন তুমি ক্লেম করবে, তোমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তুমি ইন্স্যুরেন্স কোম্পানিকে ফোন দিয়ে জিজ্ঞেস করছো অ্যাক্সিডেন্ট হলে কি করবে, ও বলে দিল তোমার ক্লেম হয়ে গেছে, আই এম রেকর্ডিং ইট। কিন্তু ব্রোকারের কাছে আসলে ব্রোকার তো তোমাকে বলতে পারবে যে আচ্ছা এই ক্লেম নিয়ে ইন্স্যুরেন্স কোম্পানির কাছে যাওয়ার দরকার নাই, বা এইভাবে গেলে ভালো হয়। আ ব্রোকার ইজ মাচ আ ব্রোকার ওয়ার্কস লাইক আ লয়ার, হ্যাঁ? রাইট, রাইট। কিন্তু এখানে আর ব্রোকারের একটা কন আছে। সেটা হলো যে ব্রোকার যদি রেসপন্সিভ না হয়, এরকম ব্রোকার আমি দেখছি। আচ্ছা, ধরো তুমি ফোন দিচ্ছ, ফোন হুম, ধরতেছে না। আচ্ছা, তোমার একটা গাড়ি এড করা দরকার, তুমি ৫ দিন ধরে ব্রোকারকে খুঁজে পাচ্ছ না। এটা কিন্তু রাইট। হয়। এজন্য হ্যাঁ, ব্রোকার সিলেক্ট করাটাও হচ্ছে একটা ইয়ের ব্যাপার। এটা হলো কনস যে you have good choice of insurance companies, but the cons is if your broker is not that proactive or communicating, then রেসপন্সিভ। হ্যাঁ, ওকে। বাট হ্যাঁ। ইন আমি যদি স্টিল ব্রোকারের সাথে কাজ করি, if I get in a collusion or আমাকে যদি রিপোর্ট করতে হয় ইন্স্যুরেন্স কোম্পানি, I still can call the 1-800 number of the insurance company যেটা আমাকে ইন্স্যুরেন্স অফ দিচ্ছে, কোর্স, রাইট? অফ কোর্স। সো 24 এটা আওয়ার্স ক্লেম সার্ভিস সবারই আছে। ওকে। সো ইটস নট লাইক যে আমি ব্রোকারের সাথে কাজ করলে আমি ইন্স্যুরেন্স কোম্পানিতে আমি ডিরেক্টলি অ্যাপ্রোচ করতে পারবো না। ইফ আই গেট আ ইন্স্যুরেন্স ক্লেম এবং আমি যদি ইন্স্যুরেন্স ক্লেম করতে চাই, আমার ব্রোকার যদি অ্যাভেইলেবল না থাকে, তাই স্টিল আই ক্যান গো টু দ্য 1-800 নাম্বার অফ দ্যাট ইন্স্যুরেন্স কোম্পানি এবং তাদেরকে আমি ক্লেম সাবমিট করতে পারি, রাইট? রাইট, ইউ ক্যান। ওকে, ফাইন। সো দর্শক মন্ডলী, যদি আম, আপনাদের কোনো ইন্স্যুরেন্স অ্যাডভাইস লাগে, ইমরোজ ক্যান বি আ বিগ হেল্প। ইমরোজ, আমার নেক্সট কোয়েশ্চেন যেটা তোমার কাছে সেটা হচ্ছে যে ধরো আমি একজন ইন্স্যুরেন্স ব্রোকারের সাথে কাজ করলাম, ডু আই হ্যাভ টু পে হিম সেপারেটলি অর ইজ ইট এমবেডেড ইন দ্য ইন্স্যুরেন্স প্রিমিয়াম? ইউ ডোন্ট হ্যাভ টু পে সেপারেটলি। এটা খুব ইম্পর্টেন্ট, আমি বলে দিই। আচ্ছা, ইন্স্যুরেন্স ব্রোকার যে তোমাকে অ্যাডভাইস দিচ্ছে, তোমাকে বিভিন্ন সলা পরামর্শ দিচ্ছে, হি হুম, ক্যান নট লিগালি আস্ক ইউ ফর মানি।
লিগালি আচ্ছা সে তোমার কাছে টাকাটা চেতে পারে না। হ্যাঁ, কিন্তু এখানে একটা ঘটনা আছে, সে যদি একটা রিটেন এগ্রিমেন্ট করে তোমাকে যে তোমার এরকম একটা সমস্যা হয়েছে, আই উইল হেল্প ইউ অন দিস বাট ইউ হ্যাভ টু পে মি আ ফি, এটা যদি সে লিখিত এগ্রিমেন্ট করে এবং তুমি যদি সাইন করো, দ্যাটস ফাইন, দেন ইউ ক্যান পে হিম। কিন্তু ধরো আমি তোমাকে একটা পলিসি করে দিলাম, আমি বললাম মাহিয়ান তোমার প্রিমিয়াম কমাই দেবো, তুমি আমাকে অ্যাডভান্স $1,000 পে করলে, দিস ইজ রং, ইউ শুড নট। আর ব্রোকারদের ইনকাম হচ্ছে যে তারা পলিসিটা রাইট করে, ওটা থেকে তারা কমিশন পায়। সো আচ্ছা নেভার পে এক্সট্রা। এনি সেপারেট আচ্ছা আম, এইটা কি ইম্প্যাক্ট করে যদি ধরো আমি ডিরেক্টলি ইন্স্যুরেন্স কোম্পানি থেকে ধরো আমি টিডিতে গিয়ে ডিরেক্টলি নিলাম আর আমি একজন ইন্স্যুরেন্স অ্যাডভাইজারের সাথে কাজ করলাম যে কিনা আমাকে টিডি থেকেই নিয়ে দিল, ডাজ দ্য প্রিমিয়াম চেঞ্জেস? না, কারণ হচ্ছে কি ওই আহ, ইয়েটা মানে প্রিমিয়ামটা, ধরো কথার কথা যে টিডি ইন্স্যুরেন্স বা বেলার ডাইরেক্ট যেগুলাতে ফোন করে আমরা পলিসি নেই, হ্যাঁ, রাইট রাইট ওদেরও কিন্তু ইন্স্যুরেন্স প্রিমিয়ামের একটা পার্ট কমিশন হিসাবে ওরা রাখে, সো দ্যাট দে ক্যান পে স্যালারি। রাইট সেম ওয়ে ব্রোকারদেরও ইয়ে, সো দিস ইজ ব্যালেন্সড আউট, সো তোমাকে কখনো তুমি ওখানে ফোন করলে কম পাবে এরকম না। রাইট ওকে সো ইটস আ ভেরি কমন মিসকনসেপ্ট দ্যাট আমাদের মধ্যে অনেকেরই আছে যে আমি যদি ডিরেক্টলি কাজ করি কোম্পানির সাথে তাহলে পে করবে। ইন্স্যুরেন্স ব্রোকাররা দে আর কমিশন বেসড অ্যাডভাইজার, সো তারা যদি কোনো কমিশন মানে কোনো পলিসি না সেল করে তাহলে ইন্স্যুরেন্স কোম্পানি উইল নট পে দেম এনি স্যালারি, ওয়ারাস যারা ইন্স্যুরেন্স কোম্পানিতে কাজ করে তাদেরকে ইন্স্যুরেন্স কোম্পানি কিছু স্যালারি কিছু কমিশন এরকম হাইব্রিড মডেলে তাদের কম্পেনসেশন স্ট্রাকচার। সো ইন্স্যুরেন্স কোম্পানি যখন পলিসি প্রিমিয়ামটা সেট করে এই স্টাফদের স্যালারিটাও ওরা অটোমেটিক্যালি ওইটার ভিতরে ইনক্লুড করে রাখে। সো ইটস এ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যেটা অনেকের কনফিউশন থাকে। সো আমার লাস্ট ৩টা কোয়েশ্চেন আমি তোমাকে জিজ্ঞেস করি ইমরোজ, সেটা হচ্ছে যে প্রথম হচ্ছে যে আমার একটা ইন্স্যুরেন্স পলিসি এখন আছে হুম। এবং আমি ২ মাস পরে এটা রিনিউয়ালের টাইম, ওয়েন শুড আই শপ অ্যারাউন্ড এবং শপ অ্যারাউন্ড করব এটা কার কাছে যাব কি করব আমাকে যদি একটু এক্সপ্লেইন করো প্রসেসটা। ফার্স্টে বলি শপ অ্যারাউন্ড করাটা ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে যে এভরি ইয়ার প্রিমিয়াম দেখা যায় যে আহ, তুমি যা পে করতেছো এটার থেকে অনেক ভালো রেট আছে মার্কেটে, বাট ইউ ডোন্ট নো, ইফ ইউ ডোন্ট রাইট শপ অ্যারাউন্ড ইউ ডোন্ট নো, রাইট? রাইট আর আরেকটা জিনিস হচ্ছে বেটার কাভারেজ হয়তো আছে, ইউ ডোন্ট নো ইফ ইউ ডোন্ট শপ রাইট অ্যারাউন্ড, সো ভেরি ইম্পর্টেন্ট, শপ অ্যারাউন্ড করা উচিত। যদি তোমার রিনিউয়াল হয় 2 মাসের মধ্যে, সো ইউ ক্যান স্টার্ট টকিং টু আ ব্রোকার যে আমার 2 মাসের মধ্যে রিনিউয়াল আসবে, ব্রোকারকে ইনফরমেশন দিয়ে রাখলাম, ব্রোকার যখন কোট করবে দে উইল কোট ফর 1 মান্থ, সো 1 মাস হাতে রেখে ওরা শপ অ্যারাউন্ড করে বিভিন্ন কোম্পানির মধ্যে থেকে যেটা ভালো কাভারেজ ওয়াইজ তোমাকে দিবে, সো দ্যাটস দ্য বেস্ট অপশন টু গো, 2 মাস হাতে রাখা ভালো। আর আরেকটা কনসেপ্ট আমি অনেকে ভুল মনে করে, অনেকে মনে করে যে 1 মাস আগে আমাকে ক্যান্সেল করতে হবে, না হলে আমার প্রিমিয়াম ওরা নিয়ে নেবে। ওরা 1 মান্থ আগে অ্যাডভান্স প্রিমিয়াম চার্জ করে, দ্যাটস ফাইন, কিন্তু রিনিউয়াল ডেটে পলিসি ক্যান্সেল করলে দে উইল রিটার্ন দ্য মানি টু ইউ। সো আচ্ছা ওইটা নিয়ে অনেক মিসকনসেপশন আছে, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট, বাট মোস্ট অফ দ্য কোম্পানিজ দে, মানে আমরা যেসব কোম্পানির সাথে কাজ করি তারা 1 মান্থ পর্যন্ত কোডটাকে ভ্যালিড রাখে, সো 1 মান্থ যে গ্যাপ আছে এই গ্যাপের মধ্যে আমরা পলিসি শপ অ্যারাউন্ড করে ইস্যু করতে পারি। ইটস ইয়া, ওকে টেকনিক্যালি 5 দিন আগেও করা যায়, দ্যাটস গোনা বি টু টাইট, বাট করা যায়। রাইট সো ইফ ইউ আর ইন দ্য মার্কেট অ্যান্ড শপিং অ্যারাউন্ড, সো আমি এই গ্রুপের মধ্যেই পড়ি বা আমার ইন্স্যুরেন্স পলিসি উইদিন 1 মান্থের মধ্যেই রিনিউ হবে। সো মেক শিওর ইউ আর টকিং টু অ্যান ইন্স্যুরেন্স ব্রোকার উইল আন্ডারস্ট্যান্ড ইউর নিড, আপনার চাহিদা অনুযায়ী উনি একটা পলিসি সেট করবে এবং দেন হি ক্যান শপ অ্যারাউন্ড যেই কোম্পানিগুলোকে ভালো রেট দিবে তাদের কাছে প্লেস করতে পারবে। ওকে সেকেন্ড লাস্ট কোয়েশ্চেন, যে এই জিনিসটা খুব কমন যেটা যে ইন্স্যুরেন্স অ্যাডভাইজার মানেই আমি একটু মানে ব্যাকগ্রাউন্ড দিয়ে নেই যে আমি হুম। লাইফ ইন্স্যুরেন্স অ্যাডভাইজার।
লাইফ ইন্স্যুরেন্স অ্যাডভাইজার হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স পলিসি সেল করি। সো খুব কমন একটা কোয়েশ্চেন যেটা ক্লায়েন্টদের কাছ থেকে শুনি যে আমি লাইফ ইন্স্যুরেন্স অ্যাডভাইজার, ক্যান আই সেল হোম অ্যান্ড অটো? সো তুমি যদি একটু এক্সপ্লেইন করতে যে ইন্স্যুরেন্স ব্রোকার যারা হলো হোম অ্যান্ড অটো সেল করে এবং যারা লাইফ ইন্স্যুরেন্স সেলস করে, এদের মধ্যে পার্থক্যটা কি? আচ্ছা, ভেরি গুড কোয়েশ্চেন। এগেন মাহিয়ান, আমি আসলে তোমাকে অনেক ধন্যবাদ দিই। তোমার কোয়েশ্চেন গুলো খুবই সুন্দর, মানে স্পট অন। ইটস ভেরি গুড যে এলএলকিউপি তোমার যে লাইসেন্সটা আছে, উইচ ইজ সেলিং লাইফ ইন্স্যুরেন্স, রাইট? রাইট, সো তুমি রাইট। যদি এলএলকিউপির সাথে রিবো করো, you can become a broker. So now you আচ্ছা, can sell life insurance, you can sell home and auto, ওকে, right? PNC. রাইট। আরেকটা জিনিস আছে, তুমি ধরো রিবো করতে চাও না, তুমি ওটিএল আর এলএলকিউপি এই দুইটাও একসাথে রাখতে পারো। সো কি হবে, তুমি মাল্টি মানে কি বলে প্রোডাক্ট। মাল্টি প্রোডাক্ট বিক্রি করতে পারবে। অর্থাৎ তুমি আরবিসি তে কাজ করতে পারো অ্যাজ আ লাইফ ইন্স্যুরেন্স এজেন্ট, অলসো অ্যাজ আ পিএনসি এজেন্ট। সো তোমার দুইটা রেভিনিউ স্ট্রিম থাকতে পারে ডেফিনেটলি। ওকে, দুইটা লাইসেন্সিং এর কথা বললাম, ওটিএল উইচ ইজ আদার দ্যান লাইফ, আর একটা হলো রিবো। রিবো হচ্ছে ব্রোকারদের জন্য, ওটিএল হচ্ছে ডাইরেক্ট এজেন্টদের জন্য। আচ্ছা। সো দর্শক মন্ডলী, ইন্স্যুরেন্স এজেন্ট সাধারণত দুই ধরনের হয়। একটা হচ্ছে যে লাইফ ইন্স্যুরেন্স এজেন্ট, আর একটা হচ্ছে প্রপার্টি অ্যান্ড ক্যাজুয়ালিটি, যেটা হলো ইমরোজ। প্রপার্টি অ্যান্ড ক্যাজুয়ালিটি যারা ইন্স্যুরেন্স ব্রোকার তারা হচ্ছে হোম অ্যান্ড অটো পলিসি সেল করে। বাট ইউ মাইট সি সাম পিপল, আপনারা কখনো কখনো কিছু ব্রোকারকে দেখতে পারেন যারা ডুয়েল লাইসেন্স, তারা বোথ অটো এবং হোম অ্যান্ড হোম অ্যান্ড অটো এবং লাইফ ইন্স্যুরেন্স সব ধরনের প্রোডাক্ট সেল করতে পারে। আমার লাস্ট কোয়েশ্চেন ইন্টারেস্টিং, এটা এটা আমার ডিয়ার মানে আমি যেটা দেখে আসছি, ফ্রডস আর অন দ্য রাইজ, এবং এটা আমরা খুবই ওপেনলি জানি যে কানাডাতে মর্গেজ ফ্রড হয়, অনেক ধরনের ফ্রড হয়। সো তুমি আমাদেরকে অটো ইন্স্যুরেন্স কনটেক্সটে কি ধরনের ফ্রড গুলো সবচেয়ে কমন দেখো, এবং মানে এটার কনসিকুয়েন্সটা কি অ্যাজ আদার পিপল, অ্যাজ আদার কনজিউমার? যদি আমার পোস্টাল করে কেউ ফ্রড করে, হাউ ডাজ ইট এফেক্ট মি? সো আমার বেসিক্যালি টু পার্ট কোয়েশ্চেন। ফার্স্ট, টেল মি দ্য মোস্ট কমন ফ্রডস দ্যাট ইউ আর সিইং অ্যাজ এ ইন্স্যুরেন্স ব্রোকার। সেকেন্ড, how does those frauds affect me as a, let's say, neighbor? ওকে, ডেফিনেটলি। আমি একটা ফ্রডের কথা বলি যেটা হচ্ছে খুব বেশি দেখা যায়, যেটা হলো যে অ্যাড্রেস ফ্রড। ওই যে পোস্টাল কোডের জন্য, হুম, যে আমি যদি কথার কথা স্কারবোরোতে থেকে উইন্ডসরের একটা পোস্টাল কোড ইউজ করি, ওখানে হুম, আমার বন্ধু থাকে, হুম, হ্যাঁ, হুম, অথবা সাডবেরির একটা পোস্টাল কোড ইউজ করি, আমার প্রিমিয়ামটা কমে যাবে। সো এটা, দিস ইজ মানে ভেরি কমন ইন আওয়ার মানে কমিউনিটির মধ্যে। এটা আমি প্রায় দেখি, যারা নিউ কামার সাধারণত তারা এটা করতে চায়। এটার কনসিকুয়েন্স খুবই হার্শ। ইফ আই মানে আমি কয়েকদিন আগেও একটা কেস নিয়ে ডিল করছি, which is like this client is out of pocket by $7,000. সে at fault ছিল না, but because of the address fraud, he wasn't paid anything. সো এখন মানুষ কিন্তু আমাকে অনেক সময় এই প্রশ্নটা করে যে বুঝবে কেমনে আমি ওখানে থাকি। হুম, আমি একটা জিনিস বলি, ইন্স্যুরেন্স কোম্পানি যদি বের করতে চায় ওরা বের করে ফেলবে, এবং এমন ভাবে বের করবে যে ইউ ওয়ন্ট হ্যাভ এনি সে। এই জন্য লেটস নট গো টু দ্যাট কোয়েশ্চেন বুঝবে কেমনে, লেটস ওইটা আমরা ডিলই করব না। আমরা, আমাদের কথা হলো যে অ্যাড্রেস ফ্রড করে ইন্স্যুরেন্স রাখা আর ইন্স্যুরেন্স ছাড়া গাড়ি চালানো ইজ কাইন্ড অফ সেম। আর রাইট, আরেকটা জিনিস হচ্ছে কি, এখন ইন্স্যুরেন্স পলিসির সাথে যদি লাইসেন্সের অ্যাড্রেস ম্যাচ না করে, তাহলে পুলিশ ক্যান অলসো গিভ ইউ আ টিকেট। এটা এত বেশি হয় ফ্রডটা। হুম, এখন তুমি যে একটা কোয়েশ্চেন করলা যে সেকেন্ড পার্ট, যে ধরো এটা আমাকে কিভাবে ইম্প্যাক্ট করবে, ধর আমার অ্যাড্রেস ধরো কেউ ইউজ করতেছে আমার পোস্টাল কোড, হাউ ডাজ ইট ইম্প্যাক্ট মি? আমি বলি, উইন্ডসর, ওয়াটারলু, তারপরে ক্যামব্রিজ, এইসব জায়গায় আগে নতুন ড্রাইভারদের প্রিমিয়াম কম কম হইতো, কিন্তু এই পরিমাণে অ্যাড্রেস ফ্রড হয়েছে যে হুম, এখন ওই জায়গাগুলোর প্রিমিয়াম কিন্তু বাড়ায় দিছে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো। তার মানে কি, স্কারবোরো, ব্র্যাম্পটনে যারা থাকে তারা যেহেতু এত মিস ইউজ করছে এই পোস্টাল কোড গুলাকে,
এখন এই পোস্টাল কোড গুলাতে যারা আসলেই জেনুইন থাকে, যারা ওখানকার বাসিন্দা, ওদের কিন্তু প্রিমিয়াম ইনক্রিজ সাফার। হয়ে গেছে, সাফার ওকে। করতেছে, রাইট? এটা কিন্তু একসময়, এখন ব্র্যাম্পটন অনেক হাইলি রেটেড এরিয়া। একসময় কিন্তু স্কারবোরোর মানুষ ব্র্যাম্পটনের পোস্টাল কোড ইউজ করতো, কারণ তখন ব্র্যাম্পটন কম ছিল। এখন হুম। দেখো কি হয়েছে, এখন ব্র্যাম্পটন কিন্তু এটার জন্য ইম্প্যাক্টেড হয়েছে। সো দিস ইজ, এটা একটা বড় না, কারণ হচ্ছে কি যে এখানে আমাদের হেলথ কেয়ার সিস্টেম ফ্রি, রাইট? রাইট। এখানে আমাদের অনেক কিছু, অনেক গভর্নমেন্ট কিন্তু আমাদের অনেক ফ্যাসিলিটিস দেয়, যেটা কিন্তু বাংলাদেশে বা অন্য কোনো দেশে থাকলে কিন্তু আমাদের টাকা দিয়ে নিতে হতো, রাইট? সো আমি মনে করি যে এই অ্যাড্রেস ফ্রড করে 5-6 হাজার প্রিমিয়ামকে আমি 3,000 করলাম, ইট ইজ ভেরি, এটার ইম্প্যাক্ট খুব ডেট্রিমেন্টাল হতে পারে। এটা কি, আরেকটা জিনিস হচ্ছে, হ্যাঁ বল। বিফোর তুমি অন্য টপিকে যাও, হ্যাঁ, সরি টু কাট ইউ অফ। হ্যাঁ, না ধরো ইটস ফাইন। আমি অ্যাড্রেস ফ্রড করলাম হ্যাঁ, এবং আমি একটা অ্যাক্সিডেন্টে আমি কাউকে হিট করলাম এবং হি সুড মি $1 million. হুম, Can the insurance company deny me because I did a address fraud? ডেফিনেটলি দে ক্যান। এবং এটার কারণ কি জানো? এটার কারণ হলো, ও তো যে প্রিমিয়ামটা চার্জ করার দরকার ওটা করতে করে পারে নাই। নাই। হুম। সো এখন তুমি বলতে পারবে না যে আচ্ছা ঠিক আছে, তোমার যে প্রিমিয়াম লস হয়েছে আমি তোমাকে দিয়ে দিচ্ছি। তখন আর এই স্ট্র্যাটেজি ওয়ার্ক করবে না। এবং রাইট। ইনক্রিজিংলি ডে বাই ডে অ্যাড্রেস ফ্রডের জন্য তোমার প্রচুর ক্লেম ডিক্লাইন হচ্ছে, রাইট? তুমি কিন্তু এখানে কোনো লিগাল গ্রাউন্ডও নাই যে তুমি কোথাও গিয়ে এটার বলতে পাবা পারবো। না। হুম। হ্যাঁ, এটা হলো একটা বিশাল জিনিস। এটা আমি সবাইকে বলবো যে যারা দেখতেছেন দর্শকবৃন্দ, এটা আপনি আমার কাছ থেকে পলিসি না নেন। আপনি আরো 10টা কোম্পানি ঘুরে দেখেন, বাট ডোন্ট ইউজ আ ফ্রডুলেন্ট অ্যাড্রেস। ইমরোজ, আমি এই টপিকেই তোমার কাছে কোশ্চেন করতে চাই যে অ্যাড্রেস ফ্রড ছাড়া আর কি ধরনের ফ্রড তুমি দেখছো এই অটো ইন্ডাস্ট্রিতে এখন? এ এখন একটা বড় ইয়ে হচ্ছে যে স্টোলেন ভেহিকল নিয়ে কি হয়? মনে করো অনেকে গাড়িটা কিনে এটা মানে মানে স্টোলেন হইছে দেখায় ইন্স্যুরেন্স কোম্পানি থেকে টাকা নেয়। সো এটা হচ্ছে আরেক ধরনের ফ্রড। ফলস ক্লেম আছে, যেমন গাড়ি তুমি গ্যারেজে ব্যাক করে গাড়ি ভেঙে গেছে, কারণ তোমার পিছনে ড্যামেজ, সো ইউ আর নট অ্যাট ফল্ট দেখায় ফলস ক্লেম করে। এটা আরেকটা জিনিস হলো যে ভ্যান্ডালিজম, হুইচ ইজ ভেরি ইন্টারেস্টিং। যে ধরো তোমার একটা গাড়ি আছে, তুমি এটাকে মড করতে চাও, তুমি বডি শপের সাথে আগে থেকে কথা বলে রাখবা, বলে রাখে আর কি মানুষজন। তারপরে হ্যাঁ। করে কি যে গাড়িতে ভ্যান্ডালাইজ করে, কিছু হুলিগান দিয়ে গাড়ি ভেঙে তারপরে ওরা করে কি গাড়িটা ফিক্স করার জন্য বডি শপে নিয়ে যায়, ইন্স্যুরেন্স কোম্পানি থেকে টাকা নেয়, নিয়ে ওই গাড়িটাকে মডিফাই করে। ওই গাড়িতে তোমার এলইডি লাইট লাগায়, তারপরে পিছনে কার্বন ফাইবার লাগায়। সো দিস আর অলসো ফ্রডস। তো এইগুলোর জন্য এখন ইন্স্যুরেন্স কোম্পানি কিন্তু ক্লেইমের ব্যাপারে অনেক বেশি স্ট্রিক্ট হয়ে গেছে। দে উইল আস্ক ইউ আ লট অফ কোয়েশ্চেন্স। হ্যাঁ, রাইট। আম, অনেক কোয়েশ্চেন করে ওরা, অনেক ধরনের প্রুফ চায়, যে পুলিশকে জানানো হয়েছে কিনা, কে 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 ইনভলভ আছে, এগুলো সবকিছু ওরা জানতে চায়। ওকে। সো আমার যে কয়টা লিস্ট ছিল কোয়েশ্চেনের সবগুলো আমি করে ফেলেছি তোমাকে। আহ, তোমার যদি কোনো লাস্ট মিনিট কমেন্ট থাকে আমাদের অডিয়েন্সদের জন্য, অটো ইন্স্যুরেন্স যারা নিতে চায় বা যারা এই বিষয়ে জানতে চায়, তাদেরকে যদি তুমি লাস্ট কিছু বলতে। হ্যাঁ, শিওর। আমি দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলি যে ইন্স্যুরেন্স ইজ ভেরি কস্টলি ইন কানাডা, ইন অন্টারিও স্পেসিফিক্যালি, এটা আমরা জানি। কিন্তু আমরা অনেক সময় এমন হয় কি যে আমরা টাকাটার দিকে বেশি, মানে প্রিমিয়ামটাকে ফোকাস করি বেশি, কিন্তু আমাদেরকে আসলে ফোকাস করা উচিত হচ্ছে কাভারেজটা। যেমন আমরা আজকে অনেকগুলো বিষয় নিয়ে কথা বলছি, যেমন বাচ্চাদের, মানে যাদের বয়স 17 থেকে 25 বছর, এদেরকে অনেক সময় আমাকে অনেকে বলে যে আমার ছেলেকে আপনি অ্যাড করেন না, প্রিমিয়াম বেড়ে যাবে। কিন্তু আমরা কিন্তু একটা জিনিস বুঝতে পারি না, যে তাদেরকে অ্যাড করে যে প্রিমিয়ামটা আমরা এক্সট্রা দিচ্ছি, হ্যাঁ, প্রতি মাসে $150-200 এক্সট্রা দিচ্ছি, কিন্তু ইট ইজ অ্যাকচুয়ালি হেল্পিং দ্য কিড টু বিল্ড আপ দ্য ইন্স্যুরেন্স রেকর্ড। পরবর্তীতে সে যখন নিজের ইন্স্যুরেন্স নিতে যাবে, তখন কিন্তু এই যে এক্সট্রা টাকাটা বাবা মা খরচ করলো,
এটার জন্য তার প্রিমিয়ামটা কিন্তু কম আসবে, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। যে আর আমরা অনেক সময় বাসায় ড্রাইভারকেও হাইড করি। ইট ইজ বিকামিং ইনক্রিজিং প্রবলেম। কারণ হচ্ছে যে ওই যে সে তো আনইনসিওর্ড, এটার জন্য কিন্তু ক্লেম হলে পরবর্তীতে ক্লেম পেতে বেগ পেতে হয়। সো এই জিনিসগুলা আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা যেন কাভারেজটাকে নিয়ে কখনো না করি, মানে কি বলে, কার্পণ্য না করি। আমরা যেন প্রাইসটাকে বেশি চোখে না দেখি, আমরা যেন বান্ডেল আপ করি। হ্যাঁ, এরকম আরো অনেক ধরনের অ্যাডভাইস আছে, যেটা আমি আমার সাথে যোগাযোগ করলে ডেফিনেটলি আমি বলতে পারবো, হেল্প করতে পারবো। আর ক্লেইমস এর ব্যাপারে আমি একটা কথা বলি যে অনেক সময় আমরা অনেক কনফিউশনে থাকি, ক্লেম করব কি করব না, আছে এরকম একটা ঘটনা। ইউ ক্যান রিচ আউট টু মি ফর দিস কাইন্ড অফ ডিসকাশন। আমি কিন্তু এমন মানুষ, আমি মানে আপনার পলিসি অন্য কারোর সাথে থাকতে পারে, অন্য কোম্পানির সাথে থাকতে পারে, বাট আই স্টিল ক্যান হেল্প ইউ যে আচ্ছা এইটা করলে বেটার হয়। ওকে, শুধু দর্শক মন্ডলী, আমরা আমাদের এপিসোডের শেষ প্রান্তে চলে এসেছি। সো আপনাদের যদি কখনো ইন্স্যুরেন্স রিলেটেড কোনো হেল্প লাগে, আমি আপনারা ইমরোজ কে কন্ট্যাক্ট করতে পারেন। ইমরোজের কন্ট্যাক্ট ইনফরমেশন আমাদের ডেসক্রিপশনে পাবেন। সো ইমরোজ ক্যান হেল্প ইউ আউট উইথ ইন্স্যুরেন্স অ্যাডভাইস। বাট যদি আপনারা ইমরোজের সাথে নাও কাজ করেন, আপনারা আপনাদের ট্রাস্টেড ইন্স্যুরেন্স অ্যাডভাইজারের সাথে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করুন। কাভারেজটা মেক শিওর করুন যে আপনারা অ্যাডুকুয়েট নিচ্ছেন, এবং প্রিমিয়াম উইল ফলো দ্য কাভারেজ। বাট অ্যাট লিস্ট আপনারা আজকের এপিসোড থেকে হোপফুলি কিছুটা আইডিয়া হয়েছে যে হোয়াট এফেক্টস, এবং কিভাবে আপনারা অটো ইন্স্যুরেন্সে কিছু সেভ করতে পারেন। সো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। ধন্যবাদ থ্যাংক ইউ, ইমরোজ। থ্যাংক ইউ ফর হ্যাভিং মি মাহিয়ান। দেখা হবে আবার।